ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার অসাধারণ অপারেশন স্কিলের কারণে খুব অল্প সময়ের মধ্যেই চারিদিকে ফেমাস হয়ে পড়ে। তার নিখুঁত এবং অবিশ্বাস্য সার্জারি স্কিল বড় বড় ডাক্তারদেরও তাক লাগিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এই বাচ্চাটি আসলে কে, আর কিভাবেই বা সে এত অল্প বয়সে এমন ভয়ঙ্কর সব সার্জারি করতে পারে? সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। ড্রামা শুরু হয় মাঝ আকাশে একটা যাত্রীবাহী প্লেন দেখিয়ে। এই প্লেনের ভিতরে ইউ নামের 10 বছরের একটা ছোট্ট মেয়ে সিটে বসে ভিডিও দেখছিল। তবে হঠাৎ করেই বাইরের আবহাওয়া খারাপ হওয়ার কারণে প্লেনের ভিতরে এক জরুরি অবস্থার সৃষ্টি হয়। এই সময়ে প্লেনের মেন পাইলটের প্যানিক অ্যাটাক হয় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। এক এয়ার হোস্টেস যাত্রীদের উদ্দেশ্যে বলে, আপনাদের মধ্যে কি কেউ ডাক্তার আছেন? আমাদের পাইলটের প্যানিক অ্যাটাক হয়েছে। তখন ইউ তার পাশের জনকে দেখিয়ে বলে ইনি একজন ডাক্তার। এটা শুনে এয়ার হোস্টেস অনেক খুশি হয় এবং তাকে নিয়ে ককপিটে যায়। কিছুক্ষণ পর ইউ তার হাতে একটা ছোট্ট সার্জিক্যাল টুল নিয়ে ককপিটে আসে। আসলে ইউই হলো মেন ডাক্তার, আর ওই লোকটা হলো তার অ্যাসিস্ট্যান্ট। ককপিটে থাকা আর একজন পাইলট ইউকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ সে কোনোভাবেই এটা মানতে পারছিল না যে এতটুকুনি একটা বাচ্চা মেয়েও ডাক্তার হতে পারে। তখন ইউ বলে, এজ ইজ জাস্ট এ নাম্বার, আমি বয়সে ছোট বলে আমাকে কম মনে করবেন না। এরপর ইউ পাইলটকে চেক করলে বুঝতে পারে তার নালিতে ব্লকেজ হয়েছে। ইউ তার গলার কিছুটা অংশ কেটে সেখানে একটা ব্রিদিং টিউব ঢুকিয়ে দেয়, যার ফলে পাইলট এ যাত্রায় কোনো রকমে প্রাণে বেঁচে যায়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দিয়ে একটা কাগজ সই করায়, যাতে ওই ছোট্ট মেয়েটি যে একজন ডাক্তার সেটা তারা কাউকে জানাতে না পারে। ইউ প্লেনের ভিতরে অনেক চকলেট দেখতে পায় এবং সে তার কাজের বিনিময়ে ওই চকলেটগুলি নেয়। আসলে ইউ কোনো সাধারণ মেয়ে নয়, তার বয়স অনেক কম হলেও মেডিকেল সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং সে তার সমস্ত ট্রিটমেন্ট খুব দক্ষতার সাথেই করে। এখানে আমরা জানতে পারি ইউ এবং তার মেন্টর একটা সিক্রেট মিশনে রয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো ইউর বাবা মার হত্যাকারীকে খুঁজে বের করা। ইউর মেন্টর তেতসিয়া যখন একজন মেডিকেল ইন্টার্ন ছিল, তখন ইউর বাবা কোচি তেরাসিমা তাকে ট্রেনিং দিয়েছিল। ইউর বাবা একজন প্রসিদ্ধ হার্ট সার্জেন্ট এবং তার অসাধারণ স্কিলের কারণে তার অনেক সুনামও ছিল। তবে দুর্ভাগ্যবশত একটা ব্লাস্টের কারণে ইউ এর বাবা মা মারা যায় এবং তেতসিয়ার একটা হাত নষ্ট হয়ে যায়। এরপর থেকেই ইউ এবং তেতসিয়া একসঙ্গে কাজ করতে শুরু করে এবং তারা তাদের এক্সপেরিমেন্টাল কাজের জন্য 100 মিলিয়ন ইউন, একটা কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট এবং বেশ কিছু চকলেট দাবি করত। পুরো পৃথিবীতে কেউই জানতো না যে চকলেট ডাক্তার আসলে কে, আর ইউও চাইতো না যে এটা কেউ জানতে পারুক। এই কারণেই তারা চিকিৎসা করার আগে এগ্রিমেন্টে সাইন করিয়ে নিত এবং চিকিৎসা শেষ হলে তাদের এগ্রিমেন্ট অনুযায়ী চকলেট নিত। অনেকেই চেষ্টা করেছে এই চকলেট ডাক্তারকে সেটা জানার জন্য, তবে এখনো অবধি কেউই সফলতা পায়নি। তেমনই একজন হলো ওকাসমি। সে একজন জার্নালিস্ট এবং চকলেট ডাক্তার আসলে কে সেটা জানার জন্য সে একদমই ব্যাকুল হয়ে রয়েছে। সে সন্দেহ করে তিতসিয়ার চকলেট ডাক্তারের সঙ্গে কোনো কানেকশন রয়েছে, কারণ একবার বিমানবন্দরে তিতসিয়ার প্রস্থেটিক হাতটা সে দেখে নিয়েছিল। ওকাসমি অনেকের কাছেই শুনেছে যে চকলেট ডাক্তারের সঙ্গে একজন ব্যক্তি যায় যার একটা প্রস্থেটিক হাত রয়েছে। এরপর ওকাসমি তেতসিয়ার কাছাকাছি আসার চেষ্টা করে যাতে সে চকলেট ডাক্তারের সন্ধান পেতে পারে এবং সে তেতসিয়াকে তার একটা ভিজিটিং কার্ডও দেয়। এখান থেকে সিন বৃদ্ধ এক ব্যক্তির কাছে শিফট হয় যে দুটো যুবতী মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। এরপর হঠাৎ করেই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ওই ব্যক্তি হলো পার্লামেন্টের একজন সদস্য এবং একটা পার্টির উচ্চপদস্থ নেতা। বৃদ্ধের ছেলে তার বাবার যাতে দুর্নাম না হয় তাই তাকে হসপিটালে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং চিকিৎসার জন্য চকলেট ডাক্তারকে ফোন করে। তবে অদ্ভুত ব্যাপার হলো, তেতসিয়া বৃদ্ধ নেভারোর মেডিকেল কন্ডিশন চেক না করেই চিকিৎসাতে রাজি হয়ে যায় এবং নোভারোর ছেলের কাছে 3টে দাবি রাখে। প্রথমত 100 মিলিয়ন ইউন, দ্বিতীয়ত একটা কনফিডেন্সিয়াল এগ্রিমেন্টে সাইন যাতে তাদের পরিচয় বাইরে প্রকাশ না পায়, এবং তৃতীয়ত ওই এলাকার বেস্ট চকলেটটি তাদেরকে দিতে হবে। তেতসিয়া এর পর 6 জনের একটা টিম গঠন করে, যাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা হলেও তারা সকলেই মেডিকেলে যথেষ্ট দক্ষ। তেতসিয়া তাদের প্রত্যেককেই 10 মিলিয়ন ইউন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 6 জন সদস্যের মধ্যে প্রথম সদস্যের নাম হলো ওনাগি। ওনাগি ইল খুব পছন্দ করে, তাই তার ডাক নাম সোমায়ু। ওনাগি অস্ত্রোপচারে খুবই দক্ষ এবং তার নার্স হিসাবে খুবই সুনাম রয়েছে। দ্বিতীয় সদস্য হলো জাতাকা। জাতাকা একজন জুয়ারি ও এনেস্থেসিওলজিস্ট। তাকে জাতাকা ডাকা হয় কারণ তার টাকা পয়সার উপর অনেক টান। তৃতীয় সদস্য একজন মহিলা যার নাম গিলবার্ট। সে একজন অ্যানিমি ক্রিয়েটার এবং একই সাথেই ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার। তাকে গিলবার্ট নাম দেওয়া হয়েছে কারণ তার ফেভারিট অ্যানিমি ক্যারেক্টারের নাম গিলবার্ট। সে অপারেশনের জন্য প্রয়োজনীয় টুল ডিজাইন করতে পারবে। আর চতুর্থ সদস্য হলো ওমারে। সে একজন কমেডিয়ান ও রেডিওলজিস্ট। রেডিওলজিতে দক্ষতা থাকার কারণে ডায়াগনোসিসের সুবিধা হয়। এরপর পঞ্চম সদস্যের নাম হলো ইসু। সে একজন হাউসওয়াইফ এবং নার্স।
আর তার স্মৃতিশক্তি অসামান্য। সবশেষে ষষ্ঠ সদস্য হলো দেগাবা। সে একজন দয়ালু ভলেন্টিয়ার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তার দায়িত্ব ছিল সমস্ত ল্যাব টেস্ট যাতে ঠিকভাবে হয় এবং সব টেস্টের রিপোর্ট যাতে সঠিক আসে সেটার উপর নজর রাখা। অন্যদিকে তেতসিয়া একটা আর্টিকেল পড়ছিল যেখানে ইউর বাবা মার মৃত্যুর সম্পর্কে লেখা ছিল। সবাই এটাকে দুর্ঘটনা বললেও এই আর্টিকেলে এটাকে হত্যা বলা হয়েছে। আর ওই আর্টিকেলটি ওকাসুমি লিখেছিল, তবে হত্যার কোনো প্রমাণ না থাকায় ওই আর্টিকেলটা মান্যতা পায় না। তেতসিয়া এর পর ওকাসুমির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় যাতে সে ওই আর্টিকেলের ব্যাপারে জানতে পারে। তবে তারা যখনই দেখা করত ওকাসামি ওই আর্টিকেলসের ব্যাপারে খুব একটা ডিটেলসে বলতো না। আসলে ওকাসুমি মনে করত তেতসিয়াই হলো ওই চকলেট ডাক্তার, তাই সে তার ব্যাপারে আরো জানার এবং প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে থাকে। তবে তেতসিয়া বলে এই হাত দিয়ে সার্জারি করা কোনোভাবেই সম্ভব নয়, যার ফলে ওকাসামির সন্দেহ কিছুটা ফিকে পড়ে যায়। সেই দিন রাতের বেলায় তেতসিয়া বাকি 6 জন সদস্যকে নিয়ে একটা মিটিং করে, কারণ তারা তাদের প্রথম ক্লায়েন্টের চিকিৎসা নিয়ে আলোচনা করতে চাইছিল। প্রথম ক্লায়েন্ট নোভারার ব্রেন হ্যামারেজ হয়েছিল এবং অপারেশনে একটু ভুল হলেই তার ব্রেনের নার্ভাস সিস্টেম সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাবে। টিমের বাকিরা এরপর তাকে চকলেট ডাক্তারের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তেতসিয়া বলে অপারেশন শুরু হলেই তোমরা সবকিছু জানতে পারবে। এরপর 100 মিলিয়ন ইউন কনফিডেন্সিয়াল পেপারে সাইন এবং চকলেটের ডিমান্ড পূরণ হলেই তারা ক্লায়েন্টের দ্বারা প্রস্তুতকৃত অপারেশন রুমে প্রবেশ করবে। এরপর অপারেশনটা যখন শুরু হতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে একটা বাচ্চা চলে আসে, যাকে দেখে সেখানে থাকা সবাই বেশ অবাক হয় এবং তাদের টেনশন আরো বেড়ে যায় যখন তারা জানতে পারে এই বাচ্চা মেয়েটি হলো আসলে চকলেট ডাক্তার এবং সেই এই অপারেশনটা করবে। কিছুজন এই ব্যাপারে আপত্তি জানালেও ইউ তার কাজ শুরু করে এবং বাকিদেরকেও অপারেশনে মনোযোগ দিতে বলে। যারা ধীরগতিতে কাজ করছিল ইউ তাদেরকে অনেক বকা দেয়। এরপর খুব সাবধানতার সাথে ইউ ওই রোগীর ব্রেনের খুলিটাকে খুলে ফেলে, যার ফলে ব্রেনের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং ইউ দক্ষতার সাথে তার সার্জারি শুরু করে, যা দেখে সেখানে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায়। সার্জারির সময় তেতসিয়ার 2 বছর আগের একটা ঘটনা মনে পড়ে। সেই দিন ইউর বাড়িতে একটা পার্টি হচ্ছিল। ইউ অন্য সমস্ত বাচ্চাদের থেকে একদমই আলাদা ছিল। সে অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলোর থেকে সার্জারির ভিডিও দেখতে ও মেডিকেলের বই পড়তে খুব ভালোবাসত। এই সময় হঠাৎ করেই তাদের বাড়িতে একটা ব্লাস্ট হয় আর মুহূর্তের মধ্যেই সবকিছু তছনছ হয়ে যায়। ধামাকার আগে ইউ তার বাবার রুমে একজন মুখোশ পরা ব্যক্তিকে দেখেছিল, যার গায়ে একটা ডিএনএ ট্যাটু ছিল। এরপর ইউ তার বাবা মাকে সেখানে অজ্ঞান অবস্থায় দেখে এবং সে সেখানে বসেই কাঁদতে শুরু করে। ঠিক এই সময়ে সেখানে তেতসিয়া আসে এবং ইউকে নিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। তেতসিয়ার মনে হচ্ছিল কেউ একজন ইউকে মারার চেষ্টা করছে। এরপর জঙ্গলের পথ দিয়ে পালানোর সময় ইউ লক্ষ্য করে তেতসিয়ার একটা হাত সম্পূর্ণ পুড়ে গেছে। সে চেক করলে বুঝতে পারে ওই হাতের সমস্ত কোষ ডেড হয়ে গেছে, তাই তার ওই হাতটা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। ইউ সার্জিক্যাল টুল বের করে সেখানেই তার হাতটা কেটে ফেলে। সিন পুনরায় বর্তমানে ফিরে আসে। এই সময় তেতসিয়ার কাছে ওকাসুমির ফোন আসে। সে জানায় 2 বছর আগে হওয়া ওই ব্লাস্টের আসল মাস্টারমাইন্ড হলো একজন পলিটিশিয়ান এবং ওই পলিটিশিয়ানের সঙ্গে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিছু একটা অবৈধ চুক্তি রয়েছে, যেটা ইউর বাবা জানতে পেরে সবার সামনে আনতে চেয়েছিল। তাই ওই পলিটিশিয়ান ইউর বাবাকে মেরে ফেলেছে। আর ওই পলিটিশিয়ান হলো নোভার, অর্থাৎ বর্তমানে ইউ যার চিকিৎসা করছে। ইউ যখন জানতে পারে সে যার চিকিৎসা করছে সেই হলো তার বাবা মার আসল হত্যাকারী, তখন তার অনেক রাগ হয়। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার বাবা মাকে ফিরিয়ে দাও। ইউ চেয়েছিল তার অপারেশনটা সেখানেই থামিয়ে দিতে, তবে তার বাবা মার দেওয়া শিক্ষা তাকে এটা করতে বাধা দেয়। তার বাবা তাকে বলেছিল ডাক্তারের কাজ হলো রোগীর জীবন বাঁচানো, সে যতই খারাপ কাজ করুক তা সত্ত্বেও তার জীবন বাঁচানোটাই ডাক্তারের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এই কথাটা মাথায় রেখেই ইউ তার চিকিৎসাটা চালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সার্জারিটা সফলভাবে সম্পন্ন হয়। সার্জারির পর তেতসিয়া তার ক্লায়েন্টকে তার বাবার 2 বছর আগে করা ঘটনার কথা জানায় এবং তাকে পার্টি লিডারশিপ ইলেকশন থেকে নাম সরিয়ে নেওয়ার কথা বলে। এরপর তেতসিয়া প্রত্যেক সদস্যকে 10 মিলিয়ন ইউন দেয়। ইউও প্রত্যেককে একটা করে চকলেট দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে, তবে সৌভাগ্যবশত তার আগেই তাদের পুরো টিম সেখান থেকে পালিয়ে যায়। ফিরে এসে টিমের বাকি সদস্যরা জানতে পারে ইউ গত 2 বছর ধরে স্কুলে যাচ্ছে না। ওনাগি অর্থাৎ যে সাইকোলজি জানে সে ইউর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে। সে ইউকে বলে, তুমি কি নতুন বন্ধুদের সাথে স্কুলে যেতে চাও? ইউ বলে না, তবে সে ইউর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছিল সে আসলে স্কুলে যেতে চায়। ওনাগি ইউকে প্রমিস করে সে তাকে একটা নতুন স্কুলে ভর্তি করার ব্যবস্থা করবে। খেলার মাঠে ইউ তার সমস্ত বন্ধুদেরকে জানায় সে তাদের স্কুলে ভর্তি হতে চলেছে। এটা শুনে ইউর বন্ধুরা খুব খুশি হয়। আর অন্যদিকে তেতসিয়া এবং ইউর কাছে অনেক অর্থ থাকলেও তাদের থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না। তারা প্রায়ই তাদের গাড়িতে ঘুমিয়েই রাত কাটাতো। একদিন তেতসিয়ার কাছে একটা মহিলার ফোন আসে।
সে তার রিপোর্ট পাঠালে জানা যায় তার রক্তনালীতে অ্যাড্রিনালিন টিউমার রয়েছে। অন্যান্য সব ডাক্তাররা আগেই বলে দিয়েছে এই রোগ কোনোভাবেই সারানো সম্ভব নয়, তাই মহিলাটির শেষ ভরসা চকলেট ডাক্তার। তবে তেতসিয়া যখন মহিলাটিকে তার 3টে কন্ডিশনের কথা বলে তখন মহিলাটি বেশ অবাক হয়, কারণ তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই সে ফোনটা কেটে দেয়। তেতসিয়া খবর নিয়ে জানতে পারে মহিলাটি একজন সাধারণ কর্মচারী। তার মাসিক আয় 2 লক্ষ ইয়েন, অর্থাৎ 100 মিলিয়ন ইয়েন দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কিছুক্ষণ পর তারা একটা নিউজ দেখতে পায়, যা দেখে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। আগের দিন তারা যাকে বাঁচিয়েছিল, অর্থাৎ সেই পলিটিক্যাল লিডার নোভারো, মারা গেছে এবং জানা যায় সে আত্মহত্যা করেছে। এটা দেখে তেতসিয়া বেশ দুঃখী হয়ে পড়ে, কারণ এত চেষ্টা করার পরেও 2 বছর আগের সেই ব্লাস্টের কোনো প্রমাণ তারা জোগাড় করতে পারেনি। অন্যদিকে নোভারোর ছেলে হঠাৎ করেই কোথায় উধাও হয়ে যায়, তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সেদিন দুপুরবেলায় তেতসিয়া ওকাসুমির সঙ্গে দেখা করতে যায়। তারা নোভারোর ওই আত্মহত্যা নিয়ে কথা বলছিল, তবে ওকাসুমি মনে করত নোভারোর মারা যাওয়াটা কোনো আত্মহত্যা নয়। ওকাসুমি বলে 2 বছর আগে সে একটা আর্টিকেল লিখেছিল, যেটাতে সে স্পষ্ট উল্লেখ করেছিল এই ব্লাস্টটা একটা পরিকল্পিত হত্যা। তবে তার কাছে এই ব্যাপারে কোনো প্রমাণ না থাকায় কেউই তার কথা বিশ্বাস করে না। তেতসিয়া ওকাসামিকে চকলেট ডাক্তারের ব্যাপারে কোনো তথ্য না দেওয়ায় ওকাসুমিও এই হত্যার ব্যাপারে ডিটেলসে বলতে কিছুটা দ্বিধাবোধ করছিল। তখনই তেতসিয়া তাকে একটা ভিডিও দেখায়, যেখানে ব্লাস্টে মারা যাওয়া হার্ট সার্জেন্টের মেয়ে ইউ ছিল। তেতসিয়া বলে এই হলো চকলেট ডাক্তার, এবং ব্লাস্টের পর তাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। আসলে ইউর প্রাণ বাঁচানোর জন্যই আমি তাকে নিয়ে সিঙ্গাপুরে চলে গেছিলাম। ভিডিওতে ইউ বলে সে ওই দিন ক্রিমিনালকে দেখেছিল, এমনকি তার সাথে কথাও বলেছিল। তেতসিয়া 2 বছর আগে একবার ইউকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছিল। তারা পুলিশকে জানায় এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হলো একটা পরিকল্পিত হত্যা। তবে পুলিশ তার কথা বিশ্বাস করে না। এই সময়ে এক মহিলা যার হাতে ডিএনএ ট্যাটু ছিল, সে ইউককে কিডন্যাপ করার চেষ্টা করে, আর এই কারণেই আমি ইউককে নিয়ে সিঙ্গাপুরে চলে এসেছি। পরের দিন ওকাসুমি একটা মাফিয়া হেড অফিসে একজনের সঙ্গে দেখা করতে যায়, যার নাম ছিল সাবারু তরু। ওকাসামি তার আর্টিকেলে ইউর বাবার হত্যার জন্য সাবারু তরুর নামই উল্লেখ করেছিল। তখনই সেখানে এক যুবতী মহিলা আছে, সে মাফিয়াদের 4র্থ পিঢ়ির হেড। সে মেনে নেয় সাবারু তরু এই হত্যাতে যুক্ত ছিল, তবে সে বলে তার সাথে এখন আমাদের কোনো যোগাযোগ নেই। আমাদের গ্যাং এরকম হত্যা সমর্থন করে না। তাছাড়া সে আমাদের লিডারের ওপরেও হামলা করেছিল। এই কারণেই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি এবং বর্তমানে তাকে আমরা শত্রু মনে করি। এসব শোনার পর ওকাসুমি সেখান থেকে চলে যায়। ওকাসুমি চলে যাওয়ার পর মহিলাটি অসুস্থ হয়ে পড়ে। আমরা জানতে পারি এই হলো সেই মহিলা যে তেতসিয়াকে ফোন করেছিল চকলেট ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য। তবে সেই সময় সে একজন সাধারণ মহিলা ছিল এবং সে তার চিকিৎসার খরচ বহন করতে সক্ষম ছিল না। এরপর মহিলাটি চমকে যায় যখন সে দেখে তার সাবকর্ডিনেট তাকে 100 মিলিয়ন ইউন দেয়। তার সাবকর্ডিনেট তাকে রিকোয়েস্ট করে সে যাতে এই টাকাটা দিয়ে তার চিকিৎসা করায়, কারণ সে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই রাতে ওকাসুমি তেতসিয়াকে বলে সাবারু তরু 2 বছর আগে হওয়া ব্লাস্টের দ্বিতীয় মাস্টারমাইন্ড ছিল। তার গ্যাং থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং এখন তার কোনো খবর নেই। তাদের লিডার সাবারু তরুর কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছে। এরপর তেতসিয়া ওকাসুমির কাছে মেয়েটার ছবি দেখে চিনতে পারে। তেতসিয়া দ্রুত তার সমস্ত মেম্বারদেরকে ডেকে পাঠায়, কারণ তাদের পরবর্তী ক্লায়েন্ট হলো একজন মহিলা আর তার রক্তনালীতে টিউমার রয়েছে। অপারেশন করাটা খুবই বিপজ্জনক ছিল, কারণ একটু ভুল হলেই অতিরিক্ত ব্লিডিং এর কারণে সিচুয়েশনটা হাতের বাইরে চলে যেত। এরপর তারা তাদের ইউনিফর্ম পরে ক্লায়েন্টের কাছে যায় এবং তারা মহিলাটিকে দেখে বেশ অবাক হয়। সে কোনো সাধারণ মহিলা ছিল না, সে একজন গ্যাং লিডার। ওই গ্যাংয়ের মেম্বাররা তাদের সমস্ত কন্ডিশন মেনে নেয়, তবে তারা বলে সার্জারিতে যদি কোনো রকমের ভুল হয় সেটা তারা মেনে নেবে না। তারা তাদেরকে একটা রুমে নিয়ে যায়। শুরু হতে যাচ্ছিল মেডিকেল ইতিহাসের এক অবিশ্বাস্য সার্জারি। তবে ঠিক সেই সময় ওই গ্যাং মেম্বাররা যেটা দেখে সেটা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, কারণ এই ভয়ঙ্কর সার্জারিতে ডাক্তার হিসাবে মুখ্য ভূমিকা পালন করছে একটা বাচ্চা মেয়ে। মহিলাটি ওই ছোট্ট ডাক্তারের উপরে তাদেরকে ভরসা রাখতে বলে। ইউও মহিলাটিকে তার উপর ভরসা রাখতে বলে এবং সে কথা দেয় তার সার্জারিটা সে সফলভাবেই করবে। এরপর ইউ অপারেশনটা শুরু করে। তবে বাইরে হঠাৎ করেই একটা গন্ডগোল শুরু হয়। সাবারি নামের এক ব্যক্তি ওই গ্যাং মেম্বারদের ওপর আক্রমণ করে এবং তাদের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তবে এতে ইউ একদমই প্যানিক হয় না এবং সে সমস্ত সদস্যকে বলে অপারেশনে মনোযোগ দিতে। এভাবেই সে রক্তনালীটাকে খুব সাবধানতার সাথে সার্জারি করতে থাকে। সৌভাগ্যবশত গ্যাংয়ের মেম্বাররা সাবারিকে ধরে ফেলে। এদিকে ইউও মহিলাটির সার্জারি সম্পন্ন করে। শেষে তারা চেয়ারের সাথে সাবারির হাত পা বেঁধে তার পরিচয় জানার চেষ্টা করে। এই সময় ইউ বুঝতে পারে এই হলো সেই ব্যক্তি যার সাথে আজ থেকে 2 বছর আগে ব্লাস্টের ঠিক আগের মুহূর্তে তার দেখা হয়েছিল।
এরপর সে তার হাত দেখলে সেখানে ডিএনএ ট্যাটুটিও দেখতে পায়। তেতসিয়া তাকে জিজ্ঞাসা করে, তোমাকে এই ব্লাস্টিংটা করতে কে বলেছিল? তবে হঠাৎ করেই সেই সময় পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। তাই ইউ এবং তেতসিয়া তাদের সমস্ত মেম্বারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেখান থেকে চলে যাওয়ার আগে ইউ সেই মহিলাটির কাছে যায় এবং তার ফেভারিট চকলেট দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা তাদের ঠিকানায় ফিরে আসে। সেখান থেকে ফিরে এসে ইউ তেতসিয়ার কাছে নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য আবদার করে। তেতসিয়া ইউর বাবাকে প্রমিস করেছিল সে তার খেয়াল রাখবে, তাই সে ইউর আবদারে রাজি হয় এবং তাকে নতুন স্কুলে যাওয়ার জন্য নতুন ব্যাগ কিনে দেয়। নতুন স্কুলে নতুন নতুন বন্ধুদের পেয়ে ইউ বেশ খুশি হয়। এদিকে তেতসিয়া খবর পায় সাবারি গ্যাংয়ের ওপর আক্রমণ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু কোনো এক অজানা কারণবশত তাকে সাথে সাথেই ছেড়ে দেওয়া হয় এবং তারপর থেকেই সে একদমই নিখোঁজ হয়ে যায়। খবরটা জানা মাত্রই তেতসিয়া আরো সাবধান হয়ে যায়, কারণ সাবারি অনেক ভয়ঙ্কর একজন ব্যক্তি এবং তার নামে অনেক ক্রিমিনাল রেকর্ডও রয়েছে। এদিকে স্কুল থেকে ইউকে স্কুল ভিজিটের জন্য একটা আমন্ত্রণ পত্র দেওয়া হয়, যেখানে তার বাবা মাকে স্কুলে দেখা করার কথা বলা হয়। ইউ এটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না তার বাবা মার জায়গায় সে কাকে নিয়ে যাবে। এদিকে এক সদস্য ওমারে এসে জানায় সে একটি টিভি কমেডি শোতে চান্স পেয়েছে এবং সে সবাইকে তার শোটা দেখার জন্য আমন্ত্রণ জানায়। তবে কোনো মেম্বারই তার শোতে যেতে আগ্রহী ছিল না, কারণ ওমারের জোকস তাদের খুব একটা পছন্দ হতো না। তবে তারা যখন জানতে পারে এই শোতে ফেমাস আইডল গ্রুপ ওয়ার্ল্ড ক্লাস আসছে, তখন তারা শোতে যেতে রাজি হয়। বিশেষ করে গিলবার্ট খুবই উৎসাহিত হয়, কারণ সে ওই গ্রুপের বড় ফ্যান। ইউ এদের ব্যাপারে জানতো না, তাই সে তাদের ভিডিও দেখে এবং তাদের ফ্যান হয়ে যায়। এরপর চলে আসে শোয়ের দিন। সব সদস্যরা একসাথে শো দেখতে আসে, যেখানে জাতাকা হঠাৎ করেই তার এক্স ওয়াইফকে দেখতে পায়, যে কারোর সাথে বসে কথা বলছিল। বহু বছর পর তাকে দেখে জাতাকা সেখানেই দাঁড়িয়ে যায়। মহিলাটি তার কাছে এসে বলে, তোমার যে টাকাটা ট্রান্সফার করার কথা ছিল সেটা এখনো ট্রান্সফার করোনি কেন? অন্যদিকে ওয়ার্ল্ড ক্লাসের মেম্বাররা শোয়ের প্রস্তুতি নিচ্ছিল। তখনই তাদের এক মেম্বার অ্যান্ডির মাথা ব্যথা শুরু হয়, যা দেখে তাদের ম্যানেজার বেশ চিন্তিত হয়ে পড়ে। অ্যান্ডি বলে এটা সামান্য মাইগ্রেনের ব্যথা, ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। এরপর সে ওয়াশরুমে যায় ঔষধ খাওয়ার জন্য, তবে তার যন্ত্রণা আরো বেড়ে যায় এবং সে সেখানেই তার জ্ঞান হারিয়ে ফেলে, যার ফলে তার ঔষধটাও হাত থেকে নিচে পড়ে যায়। এই সময় আমরা দেখতে পাই কেউ একজন তার ঔষধ যাতে লাথি মেরে সেটা দূরে সরিয়ে দিচ্ছে। এদিকে ইউ এবং বাকিরা শো দেখার জন্য হলে আসে, তবে তারা লক্ষ্য করে তাদের সঙ্গে জাতাকা নেই। জাতাকা বাইরে তার এক্স ওয়াইফের সঙ্গে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি জাতাকা তার শ্বশুরের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তবে সে জুয়া খেলে সব টাকা ফুটিয়ে ফেলেছে। এখন যেহেতু তার কাছে একটা ভালো জব রয়েছে, তাই সে কথা দেয় সমস্ত টাকা সুদসহ ফেরত দিয়ে দেবে। এই সময় সেখানে তাদের মেয়ে ইচিকা আসে। জাতাকার এক্স ওয়াইফ তার মেয়েকে বলে ইনি হলেন তোমার বাবা, তবে ইচিকা তাকে চিনতে পারে না। আসলে জাতাকা তার মেয়েকে অনেক বছর আগে শেষবারের মতো দেখেছিল। ইচিকা যখন একদম ছোট ছিল তখনই তাদের ডিভোর্স হয়ে যায়। দেখা যায় ইচিকা তাকে চিনতে না পারায় জাতাকা অনেক কষ্ট পায়। অন্যদিকে ওমারের শো শুরু হয়ে যায়, তবে সে ঠিকঠাকভাবে জোকসগুলি ডেলিভার করতে পারছিল না, তাই তার জোকসেতে কেউ হাসেই না, বরঞ্চ আরো বিরক্ত হয়। এই সময় শোয়ের অর্গানাইজার এসে শোটিকে থামিয়ে দেয়, কারণ অ্যান্ডির নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা ততক্ষণে সবাই জেনে গিয়েছিল। ওমারের শো যেহেতু ভালো হয়নি, তাই তাকে অ্যান্ডিকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়। ওমারে তার গ্রুপের সবাইকে অ্যান্ডিকে খোঁজার জন্য সাহায্য করতে বলে, তবে ইউ তো অ্যান্ডির ব্যাপারে তেমন কিছু জানতো না। তখন গিলবার্ট অ্যান্ডির ব্যাপারে সমস্ত কিছু তাদেরকে বলে এবং তার মাইগ্রেনের প্রবলেমের কথাটাও বলে। এই সময় ইস্যু তার স্মরণশক্তিতে জোর দিলে তার মনে পড়ে তারা যখন ভেতরে আসছিল তখন সে হলওয়েতে একটা ঔষধ পড়ে থাকতে দেখেছিল, তাই তারা দ্রুত সেখানে গেলে ঔষধটা দেখতে পায় এবং চেক করলে বুঝতে পারে এটা কোনো সাধারণ মাইগ্রেনের ওষুধ নয়, এটা একটা ওপিওড। ঔষধটা যেহেতু ওয়াশরুমের সামনে পড়েছিল, তাই তারা ওয়াশরুমের দরজা খুলে চেক করতে থাকে এবং সেখানেই তারা অ্যান্ডিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। জানা যায় অ্যান্ডি এক কানে শুনতে পায় না। ইউর সন্দেহ হয় অ্যান্ডির ব্রেন টিউমার অথবা হাইড্রোসিফিলিস আছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যান্ডির বন্ধু এবং তার ম্যানেজার চলে আসে। এত লোক দেখে ইউ তাদেরকে ধমক দিয়ে বলে অ্যান্ডিকে নিয়ে কোনো নাড়াচাড়া করবেন না, এতে ওর ব্রেনের ক্ষতি হতে পারে। এরপর ইউ যখন জানতে পারে অ্যাম্বুলেন্স আসতে 30 মিনিট দেরি হবে, তখন সে সেখানেই তার এমার্জেন্সি অপারেশন করার সিদ্ধান্ত নেয়। তবে এতে তার বাকি মেম্বাররা রাজি ছিল না, কারণ এটা করলে সে যে চকলেট ডাক্তার সেটা সবাই জেনে যাবে।
তাছাড়া এই সময়ে সেখানে তেতসিয়াও ছিল না। সে অন্যদিকে সাবারির খোঁজে ব্যস্ত থাকায় তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। তবে ইউ সেসব কথা না ভেবে তাদেরকে চিকিৎসায় মনোযোগ দিতে বলে, কিন্তু সেখানে যেহেতু তাদের সার্জারির জন্য কোনো সরঞ্জাম ছিল না, তাই ইউ ঠিক করে সে পুরো টিউমারটা সার্জারি না করে শুধুমাত্র সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা বের করে দেবে, যাতে তার মাথার মধ্যে চাপটা কিছুটা হলেও কম হয়। এরপর ওনাগি ম্যানেজারকে বলে সে একজন সার্জেন্ট এবং অ্যান্ড্রির মাথায় হাইড্রোসিফ্লিস হয়েছে, তাই তার এখনই সার্জারি করার প্রয়োজন রয়েছে। তবে ম্যানেজার প্রথমে একটু সংকোচ করে, কারণ অ্যান্ড্রির ডাক্তার বলেছিল তার মাথায় সাধারণ একটা টিউমার রয়েছে। তবে সে এসব শুনে তার বন্ধুরা তাকে সার্জারি করার অনুরোধ করে, যার ফলে ইউ সার্জারিটা করতে রাজি হয় এবং তাদেরকে বলে কিছু ভালো মানের চকলেটের ব্যবস্থা করতে। তবে তাদের কাছে সার্জারিরও কোনো সরঞ্জাম ছিল না, তাই গিলবার্ট ওমারের কিছু জিনিসপত্র ব্যবহার করে এবং তার নাটক কোম্পানি থেকে ড্রেসও নিয়ে আসে। এরপর তারা জাতাকাকে মেসেজ করে সবকিছু জানায় এবং তাকে সার্জারি রুমে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সার্জারিটা শুরু হয়। প্রথমে অ্যানেস্থেসিয়া দিয়ে অ্যান্ড্রিকে অজ্ঞান করা হয়, তারপর একটা পাওয়ার ড্রিল দিয়ে তার মাথায় ফুটো করা হয়। ইউ সাবধানতার সাথে ওই ফুটোটা করে সেখানে একটা পাইপ ঢোকায় এবং তারপর তার মাথা থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা বের করতে থাকে। কিছুক্ষণ পর অ্যান্ড্রি চোখ খোলে, তবে হঠাৎ করেই তার কাঁপুনি শুরু হয় এবং হার্টবিট বেড়ে যায়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যায়। আসলে ইউ তার মাথা থেকে বেশি পরিমাণ তরল বের করে নিয়েছিল। এরপর ইউ কিছুটা ফ্লোরাইড আবারও তার মাথায় ইনজেক্ট করে, যার ফলে পরিস্থিতি আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়। সার্জারি শেষ হলে অ্যান্ড্রির ম্যানেজার কথা মতো তাদেরকে চকলেট কেক দেয়। ইউ এতে খুবই আনন্দিত হয় এবং সে ওই কেকটি খেতে শুরু করে। তখনই সেখানে তেতসিয়া দৌড়ে আসে আর তাকে না জানিয়ে এমন এমার্জেন্সি সার্জারি করার জন্য সে ইউকে অনেক বকাবকি করে। সে 100 মিলিয়ন ইউন কনফিডেন্সিয়াল চুক্তিপত্র এবং পুলিশে ধরা পড়ার ব্যাপারগুলি তুলে ধরে। তেতসিয়া বলে, আমি কখনোই তোমাকে এমন অবৈধ ডাক্তার হতে দেব না, কারণ তোমার দেখাশোনার দায়িত্ব আমার। তেতসিয়া তার টিমকে বলে এরকমটা যেন আর কখনো না হয়। এরপর ইউ এই সবকিছুর জন্য তেতসিয়ার কাছে ক্ষমা চায়। সেদিন রাতে ইউ তেতসিয়ার সাথে একটা ডাক্তারের ব্যাপারে কথা বলছিল, যে ডাক্তারটি ছিল তার বাবার বন্ধু। তার নাম ছিল কিতাজমি। ঠিক তখনই ওকাসমি তেতসিয়াকে একটা মেসেজ পাঠায়। তেতসিয়া মেসেজ খুলে দেখে সাবারি এক ডাক্তারের সঙ্গে কথা বলছে, আর ওই ডাক্তারটি হলো ইউর বাবার বন্ধু কিতাজমি। ছবিটা দেখে তেতসিয়া বেশ অবাক হয়। পরের দিন ইউর স্কুলে পেরেন্টস মিট ছিল। সেখানে সবার বাবা মাকে আসতে দেখে ইউর বেশ মন খারাপ হয়। তবে তখনই তার টিমের 6 জন মেম্বার স্কুলে আসে। তাদেরকে দেখে ইউর মন আনন্দে ভরে যায়। তবে অবাক করার বিষয় হলো সেখানে তেতসিয়া ছিল না। আসলে তেতসিয়া স্কুলে এসেছে, তবে সে ভেতরে না গিয়ে বাইরে দাঁড়িয়েই ইউর কথাগুলি শুনছিল। ইউ তার বন্ধুদের বলে এরা আমার পরিবারের সদস্য। এরপর সে তার স্বপ্ন নিয়ে কথা বলে। ইউ বলে সে বড় হয়ে গরিব দুঃখী মানুষদের চিকিৎসা করতে চায়। সে বলে আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র একজন ব্যক্তির জন্য। সে আমাকে সবসময় আগলে রাখে। আমি ভুল করলে আমাকে বকে এবং বিপদে পড়লে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারি না। সেই মানুষটি হলো আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা শুনে তেতসিয়া কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে আমাদের সেই ডাক্তার কিতাজমিকে দেখানো হয়। সে সবেমাত্র একটা অপারেশন করে ওটি থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটা মারাত্মক খবর শোনায়। সে বলে 9 মাস আগে যে অ্যাপেন্ডিক্সের সার্জারি করেছিলেন তার প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে, তাই দ্রুত তার সার্জারি করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই ব্যক্তি হলো হসপিটালের সব থেকে বড় ডোনার। তবে কিতাজমি এই অপারেশনটা করতে রাজি হয় না, কারণ এই অপারেশনে একটা ছোট্ট ভুল হলেও রোগী মারা যেতে পারে। তখন তার অ্যাসিস্ট্যান্ট চকলেট ডাক্তারের কথা বলে, যে এমন সব সিরিয়াস সার্জারিগুলি করে থাকে। শেষমেশ আর কোনো উপায় না থাকায় কিতাজমি চকলেট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে এবং তেতসিয়াকে রোগীর কন্ডিশন সম্পর্কে জানায়। তবে সে 9 মাস আগে হওয়া অ্যাপেন্ডিক্সের সার্জারির কথাটা জানায় না। এই সময় আমরা দেখি ডাক্তারের পেছনেই তেতসিয়া দাঁড়িয়ে আছে। আসলে ডাক্তারকে সাবারির সাথে কথা বলতে দেখার পর থেকেই তার ডাক্তারের উপরে সন্দেহ ছিল। তেতসিয়া যেহেতু ইউর বাবা তেরাসিমের ছাত্র ছিল, তাই কিতাজমি তাকে দেখা মাত্রই চিনতে পারে এবং এটা ভেবেই অবাক হয়ে যায় যে তেতসিয়াই হলো আসলে চকলেট ডাক্তার। সবকিছু শোনার পর তেতসিয়া বলে আমি একটা শর্তেই সার্জারিটা করতে রাজি। সে বলে এই সার্জারির জন্য আমি 100 মিলিয়ন ইউন নেব না, তার বিনিময়ে তেরাসিমের মৃত্যু সম্পর্কে আপনি যা যা জানেন সবকিছুই আমাকে বলবেন। আপনি যদি এই শর্তে রাজি থাকেন তবেই আমি এই সার্জারিটা করব। এটা বলে তেতসিয়া সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে তার সমস্ত মেম্বারকে নিয়ে একটা মিটিংয়ে ঢোকে। তারা রোগীর মেডিকেল রিপোর্ট নিয়ে চর্চা করছিল। তবে তেতসিয়া রোগীর মেডিকেল রিপোর্টের সবকিছু ইউকে জানায় না। এই ব্যাপারটা ওনাগি বুঝতে পারে। ওনাগি খুবই সৎ প্রকৃতির একজন মানুষ, তাই সে বলে এমন অবৈধ কাজের সঙ্গে আমি যুক্ত থাকবো না, কারণ তুমি মেডিকেল রিপোর্টের সম্পূর্ণটা আমাদেরকে জানাচ্ছ না। তখন সবাইকে অবাক করে দিয়ে তেতসিয়া বলে তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলে যেতে পারো। সে ওনাগিকে একটা ফর্ম দেয়
এবং সই করে চলে যেতে বলে। এসব শুনে ওনাগির অনেক রাগ হয়, কারণ তেতসিয়া সবার সামনে তার মুখের উপরে তাকে চলে যেতে বলেছে। তাই ওনাগি ফর্মে সই করে বাড়ি ফিরে যায়। এসবের জন্য ওনাগি অনেক কষ্ট পায়। এরপর সে তার পুরানো কাজের জায়গায় ফোন করে রিজয়েন করার জন্য। ওনাগিকে টিম থেকে বের করে দেওয়ার জন্য ইউর অনেক মন খারাপ হয়। তেতসিয়া বলে, আমি জানতে পেরেছিলাম আগে যেখানে ওনাগি ডিরেক্টর হিসাবে কাজ করত সেখান থেকে তাকে পুনরায় ডিরেক্টর পদে যোগ দেওয়ার জন্য অফার করা হয়েছে। তাই আমি ইচ্ছে করেই তাকে টিম থেকে চলে যেতে বলেছি, যাতে সে তার পুরনো পছন্দের কাজে আবারও ফিরে যেতে পারে। তারা কথা বলতে বলতে ইউ বলে, আমি আমার বাবা মার হত্যার ব্যাপারে সবকিছু জানতে চাই, আর যত দ্রুত সম্ভব আমাকে ওই সাংবাদিক ওকাসুমির সঙ্গে দেখা করাও। আমি তার থেকেই সমস্ত ব্যাপারটা শুনতে চাই। পরের দিন সকালবেলায় তেতসিয়া ইউকে নিয়ে ওকাসুমির কাছে যায়। প্রথমবার ওকাসুমিকে সামনে থেকে দেখে ইউর বেশ ভালো লাগে। সে মনে মনে ভাবতে থাকে, তেতসিয়া এবং ওকাসুমিকে একসঙ্গে অনেক সুন্দর লাগছে, তারা খুব ভালো কাপেল হতে পারে। কথা বলতে বলতে তাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। ইউর মতো ওকাসুমিও কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করে। ওকাসুমি বলে, আমি তোমার বাবা মার কেসটা রিওপেন করার চেষ্টা করব। এটা শুনে ইউ বেশ খুশি হয়। সে বলে, আপনি এর বিনিময়ে কি চান? এটা শুনে ওকাসুমি হেসে ফেলে এবং বলে, আমি চকলেট ডাক্তারের ব্যাপারে আরো কিছু জানতে চাই। তখন ইউ নিজেই হেসে ফেলে, কারণ আসলে সেই তো চকলেট ডাক্তার। তবে ওকাসুমি যাতে বুঝতে না পারে তাই সে খুব নর্মাল ভাবে রিয়েক্ট করে। এরপর ইউ ওকাসুমির কাছ থেকে জানতে পারে তার বাবা তেরাসমি ও বন্ধু কিতাজমি একে অপরের কম্পিটিটর ছিল। এরপর তেরাসমি যখন সার্জারি ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হয় তখন রাগে কিতাজমি হসপিটাল ছেড়ে চলে যায়। এরপর তেরাসমি যখন মারা যায় তখন কিতাজমি আবারও হসপিটালে ফিরে আসে এবং ওই চেয়ারম্যান পদে নিযুক্ত হয়। এসব জেনে তাদের সন্দেহ হয় যে তেরাসমির মৃত্যুর পেছনে কিতাজমিরই হাত রয়েছে। ওনাগি আবারও সেই হসপিটালে যায় যেখানে সে আগে কাজ করত। তবে মিটিং রুমে তাকে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করতে বলা হয়, যেখানে লেখা ছিল সে হসপিটালের কোনো গোপন তথ্য বাইরে প্রকাশ করতে পারবে না। আসলে এর আগেও ওনাগিকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে হসপিটালের একটা মেডিকেল সংক্রান্ত ভুল বাইরে প্রকাশ করতে চেয়েছিল, যে ভুলের কারণে একজন ব্যক্তি তার প্রাণ হারিয়েছিল। এতে ওনাগি অনেক কষ্ট পায় এবং ঠিক করে সে এই হসপিটালে আর কাজ করবে না। অন্যদিকে তেতসিয়ার কাছে ডক্টর কিতাজমির ফোন আসে। সে বলে রোগীর প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে, তাই যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। এই কারণেই তেতসিয়া তার টিমকে নিয়ে হসপিটালে যায় এবং লুকিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। তবে কিতাজমি যখন জানতে পারে যে 10 বছরের ছোট্ট মেয়ে ইউই হলো চকলেট ডাক্তার, তখন সে ভীষণ অবাক হয়ে যায়। এরপর রোগীকে অপারেশন রুমে নিয়ে যাবার সময় লিফট বন্ধ হয়ে যায়, তাই ইউ ঠিক করে সে লিফটের মধ্যেই সার্জারি করবে। সার্জারি করার সময় তারা একটা সমস্যার সম্মুখীন হয়, কারণ তারা মনোফিলামেন্ট স্টিচার আনতে ভুলে গিয়েছিল। তবে গিলবার্ট তার চুল দিয়ে কোনো রকমে সিচুয়েশনটা সামলে নেয়। টিউমার বের করার পর একটা নালী থেকে রক্তক্ষরণ হতে থাকে, তাই আবারও একবার মনোফিলামেন্ট স্টিচার দরকার পড়ে। এই সময় হঠাৎ করেই লিফটটা চালু হয়ে যায় এবং দরজা খুলতেই তারা সামনে ওনাগিকে দেখতে পায়। সৌভাগ্যবশত ওনাগির কাছে মনোফিলামেন্ট স্টিচার ছিল, তাই সে সেটা ইউকে দিয়ে দেয়, যার ফলে সার্জারিটা সফলভাবে সম্পন্ন হয়। এদিকে শর্ত অনুযায়ী কিতাজমি তেরাসিমার সাথে কি হয়েছিল তা জানতে চায়। সে বলে, আমি তার মৃত্যুর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তেরাসিমা হসপিটালের ডাইরেক্টর পদে যোগ দেওয়ায় আমি হসপিটাল ছেড়ে দিয়েছিলাম, যার ফলে তেরাসিমাকে অনেক এক্সট্রা কাজ করতে হয়েছে, যেটা তার করার কথা নয়। আর এর জন্যই সে হয়তো গ্যাস লিকেজের ব্যাপারটা লক্ষ্য করেনি। এটা নিয়ে আমার সবসময় আফসোস হয়, কারণ আমি যদি ওখানে থাকতাম তাহলে হয়তো তাকে বাঁচিয়ে নিতাম। এসব শুনে ইউ অনেক খুশি হয়, কারণ সে বিশ্বাস করে তার বাবার মৃত্যুর সঙ্গে কিতাজমি কোনোভাবেই জড়িত নয়। এরপর তেতসিয়া কিতাজমিকে একটা ছবি দেখায়, যেখানে তাকে সাবারির সঙ্গে দেখা গিয়েছিল। তখন কিতাজমি বলে, ইনি বিনা অনুমতিতে কেবিনে ঢোকার চেষ্টা করছিলেন, এই কারণেই আমি তাকে বকছিলাম। কিতাজমি এরপর ইউকে প্যারিস থেকে আনানো চকলেট দেয়, যেগুলো তার খুবই পছন্দ। এই সার্জারিতে সে 100 মিলিয়ন ইয়েন না পেলেও তেতসিয়া তার প্রত্যেক সদস্যকে 10 মিলিয়ন ইয়েন করে দেয়। এমনকি সে উনাগিকেও 10 মিলিয়ন ইয়েন দেয়, তবে উনাগি কোনোভাবেই সেটা নিতে রাজি হয় না। তখন তেতসিয়া বলে, তুমি চিন্তা করো না, এই হসপিটালের সমস্ত গোপন তথ্য আমি সবার সামনে নিয়ে আসবো। এরপর সে তাকে একটা মেডিকেল সংক্রান্ত আর্টিকেল দেখায়, যেটা হসপিটালের বিরুদ্ধে ওকাসুমি লিখেছিল। তেতসিয়া এরপর তার রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে এবং তাকে আবারও মেডিকেল টিমে যুক্ত করে নেয়। এদিকে ওকাসুমি একটা আর্টিকেল লিখছিল, তখন তার ফোনে একটা মেসেজ আসে। সে সেটাতে একটা সার্জারির ছবি দেখতে পায়। সেই ছবিতে একটা বাচ্চাকে সার্জারি করতে দেখা যায়, তাই তার সন্দেহ হয় যে ইউই হয়তো চকলেট ডাক্তার। এরপর সে তেতসিয়ার সঙ্গে ডিনারে যায়। তেতসিয়া তাকে ডেকেছিল আর্টিকেলের জন্য ধন্যবাদ জানাতে, যেটা সে উনাগির হসপিটালের উপর লিখেছিল। এরপর তেতসিয়া বলে, আমার লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ পার্সন হলো ইউ,
এটা শুনে ওকাসুমি কিছুটা দ্বিধায় পড়ে যায়। সে এটাই ভাবতে থাকে চকলেট ডাক্তারের ওপর লেখা আর্টিকেল পাবলিশ করা উচিত কিনা। অন্যদিকে জাতাকা দেখে ইউ সার্জারি প্র্যাকটিস করছে। ইউ বলে আমার বাবা বলেছিল সর্বদাই প্র্যাকটিস করতে। এই সময় জাতাকার তার মেয়ের কথা মনে পড়ে, তাই সে সেই দিন রাতের বেলায় তার মেয়ে এবং স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। তার স্ত্রীর তার সঙ্গে দেখা করার ইচ্ছে না থাকলেও যেহেতু জাতাকা তাকে 2 গুণ টাকা ফেরত দিয়েছে, তাই সে তার মেয়েকে দেখা করানোর জন্য নিয়ে আসে। জাতাকা তার কাছে তার পুরানো কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়। তার স্ত্রীও তাকে ক্ষমা করে সেখান থেকে চলে যায়। এতে জাতাকা অনেক কষ্ট পায়, কারণ সে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এর মধ্যেই একদিন এক ব্যক্তি তেতসিয়াকে ফোন করে বলে তার ছেলে খুবই অসুস্থ, তবে তার কি রোগ হয়েছে সেটা সে ঠিকভাবে জানে না। অনলাইনে সার্চ করে তার ধারণা হয়েছে যে তার ছেলের লিভারে সমস্যা রয়েছে। তাই সে চকলেট ডাক্তারের টিমকে রিকোয়েস্ট করে তার ছেলের লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য। তেতসিয়া তাকে টেবিলের নিচে থাকা একটা ফর্ম দেখিয়ে সেটাতে সই করতে বলে। এরপর সে তার টিমের সঙ্গে মিটিংয়ে বসে। তেতসিয়ার এই কেসটা নিতে দ্বিধা হচ্ছিল, কারণ তার বারবার এটাই মনে হচ্ছিল ক্লায়েন্ট হয়তো 100 মিলিয়ন ইয়েন দিতে পারবে না। সেখানে উপস্থিত অন্য ডাক্তাররাও এটা বুঝতে পারে না যে ক্লায়েন্ট কিভাবে চকলেট ডাক্তারের নাম্বার পেল। এরপর তাদের সন্দেহ আরো বেড়ে যায় যখন তারা দেখে ক্লায়েন্ট এবং তার ছেলের পদবি সম্পূর্ণ আলাদা। পরের দিন তেতসিয়া হঠাৎ একজন লোককে তার গাড়ির সামনে দেখে অবাক হয়ে যায়। এই সেই ক্লায়েন্ট যিনি তার ছেলের জন্য লিভার প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। ওই ব্যক্তি তেতসিয়ার কলার ধরে তার ছেলেকে বাঁচানোর জন্য অনুরোধ করেন। এরপর লোকটি একটা ডিএনএর ট্যাটু দেখায়, যা ইউয়ের বাবা মার হত্যাকারীর শরীরেও ছিল। সে স্বীকার করে যে সে একসময় মেগুমি নামের এক সংগঠনের সদস্য ছিল এবং সে তেতসিয়াকে সংগঠনের তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এটা শুনে ইউ হঠাৎ করেই ভ্যান থেকে বেরিয়ে আসে। লোকটি তৎক্ষণাৎ অনুমান করে এই মেয়েটি চকলেট ডাক্তার। অসুস্থ ছেলেকে একা ফেলে আসার জন্য ইউ তাকে অনেক বকাবকি করে। তখন লোকটি বলে সে তার ছেলের রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। ইউ সিসিটিভি মনিটর থেকে দেখতে পায় ছেলেটির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে সন্দেহ করে সমস্যাটা কেবল লিভারের নয়, তাই তার আরো কিছু টেস্ট করাতে হবে। ইউ এবং তার দল দ্রুত প্রস্তুতি নিয়ে রোগীর বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা তাকে চেক করে বুঝতে পারে শিশুটি আসলে লিভার সমস্যায় ভুগছে না, সে আসলে পালমোনারি হাইপারটেনশন এবং হার্ট ফেলিউরে ভুগছে। তাই ইউ দ্রুত সার্জারিটা শুরু করে। সার্জারির মাঝে প্রচন্ড রক্তক্ষরণ হয়, যার কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দেখা যায় একটা রক্তনালী ফেটে গেছে, যার কারণে অবিলম্বে একটা কৃত্রিম রক্তনালী প্রয়োজন। গিলবার্ট উনাগির স্কার্ফ থেকে একটা রেশমি কাপড় দিয়ে কৃত্রিম রক্তনালী তৈরি করে। ইউ এই কৃত্রিম রক্তনালী রোগীর শরীরে লাগিয়ে দেয়, যার ফলে রক্তক্ষরণ বন্ধ হয় এবং রোগীর অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। এদিকে ঘরের বাইরে তেতসিয়া ওই ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিল। লোকটি তার সংস্থা সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। এটা এমন একটা ষড়যন্ত্র যা সমস্ত মানুষকে বিভ্রান্ত করেছিল। এই সংগঠন হসপিটাল এবং অন্যান্য ঔষধ প্রতিষ্ঠানগুলির প্রতি অবিশ্বাস ছড়িয়ে দেয়, যা এই প্রতিষ্ঠানগুলির ডার্ক ওয়ার্ল্ড দ্বারা নিয়ন্ত্রিত। লোকটি বলে সে প্রথমে মেগুমির একটা সেমিনারে ইউকির মা চিহিরোর সঙ্গে দেখা করে। চিহিরো ছিল একজন সিঙ্গেল মাদার, যে মেগুমির শিক্ষা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। তারপর তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু মেগুমির প্রতি চিহিরোর আবেগ তাকে ধীরে ধীরে তার ছেলের অসুস্থতা সম্পর্কে উদাসীন করে তোলে। এমনকি সে নিজের ছেলেকে হসপিটালে নিয়ে যেতেও চাইতো না, কারণ সে হসপিটালগুলোকে বিশ্বাস করত না। 2 বছর আগের এক বিস্ফোরণে মেগুমির জড়িত থাকা সম্পর্কে তেতসিয়া জিজ্ঞাসা করলে লোকটি বলে সে এই ব্যাপারে বেশি কিছু জানে না, তবে সে এটা বিশ্বাস করে যে তারা অবৈধ সংগঠনের সদস্যদের হত্যা করে পৃথিবীকে আরো ভালো করে তুলতে পারবে। এরপর লোকটি বলে সে চিহিরোর কাছ থেকেই চকলেট ডাক্তারের সম্পর্কে শুনেছে এবং সে এখন কারোর জন্য অপেক্ষা করছে। এই সমস্ত কথা শোনার পর তেতসিয়া চিহিরোর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। সেখানে পৌঁছে সে দেখতে পায় চিহিরো একটা বড় ব্যাগ হাতে নিয়ে উদ্বিগ্নভাবে কারো জন্য অপেক্ষা করছে। কিন্তু তেতসিয়া সেখানে একটা পুলিশকে দেখতে পায়। সাথে সাথেই তেতসিয়া বুঝতে পারে যে তার ক্লায়েন্ট একজন কিডন্যাপার। সে চিহিরোর কাছে তার ছেলেকে ছাড়ানোর জন্য টাকা চেয়েছে। তেতসিয়া বুঝতে পারে যে পুলিশ ছেলেটিরই খোঁজে যাচ্ছে, তাই সে তৎক্ষণাৎ তার টিমকে ফোন করে পুরো ব্যাপারটা বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ক্লায়েন্ট বলে সে ছেলেটির ভালোর জন্যই তাকে তুলে এনেছে, কারণ ছেলেটির মা তার চিকিৎসা করাতে রাজি ছিল না। এত ঝামেলা দেখে ইউ সবাইকে শান্ত হতে বলে, কারণ সে ঠিক করেছে যাই হয়ে যাক না কেন সে এই সার্জারিটা সম্পন্ন করবে। রোগীর গায়ে কেবলমাত্র শেষ সেলাইটাই করতে বাকি ছিল। এই সময় গিলবার্টের মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি আসে। তারা শেষ সেলাইটা করার জন্য ইউকে একা রেখে নিজেরা দ্রুত জিনিসপত্র গুছিয়ে ভ্যানের পেছনে লুকিয়ে পড়ে। এরপর সেখানে পুলিশ এসে লোকটিকে গ্রেপ্তার করে। তারা ওই ছেলেটি এবং ইউকে সেখানে বাঁধা থাকতে দেখে মনে করে লোকটি হয়তো তাদেরকে অপহরণ করেছে। পুলিশের সামনে ওই বাচ্চা ছেলেটি বলে যে তাকে অপহরণ করা হয়নি, বরং এই লোকটি তাকে বাঁচিয়েছে। এসব শুনে লোকটির অনেক খারাপ লাগে, তাই সে পুলিশের কাছে স্বীকার করে সে ছেলেটির সঙ্গে প্রতারণা করেছে। এদিকে ইউ পুলিশ স্টেশনে ঘুমিয়ে থাকার ভান করে। তারপর ওনাগি তাকে নিতে আসলে সে পালিয়ে যায়। ফিরে এসে ইউ তেতসিয়ার কাছে ক্ষমা চায়
এবং তাকে জড়িয়ে ধরে, কারণ সে তার আদেশ অমান্য করেছিল। ইউ স্বীকার করে পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সে এটা ভেবেই অনেক ভয় পাচ্ছিল যে সে হয়তো তেতসিয়ার থেকে আলাদা হয়ে যাবে। তবে অদ্ভুতভাবেই এইবার তেতসিয়া ইউকে বকে না, বরং সে তার কাছে ক্ষমা চায়। সে এই পরিস্থিতির জন্য নিজেকেই দায়ী করে। তেতসিয়া চিন্তিত ছিল যে ইউর সঙ্গে যেন খারাপ কিছু না হয়। যেহেতু তারা অপারেশনের জন্য কোনো টাকা পায়নি, তাই তারা চকলেট খেয়েই নিজেদের আনন্দটা উদযাপন করে। পরের দিন জাতাকা তার মেয়ে ইচিকার সঙ্গে দেখা করতে যায়। সে তার মেয়ের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। জাতাকা স্বীকার করে তার আত্মবিশ্বাসের অভাব তাকে তার মেয়ের কাছে যেতে বাধা দিয়েছে। বাবার কথা শুনে ইচিকা বলে যে তার মা অন্য কাউকে বিয়ে করতে চলেছে এবং এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এটা শুনে জাতাকা কান্নায় ভেঙে পড়ে। তবে ঠিক তখনই তার মেয়ে হঠাৎ করে ফিরে আসে। সে বলে আইসক্রিমের প্যানকেক ছোট থেকেই তার প্রিয়। এরপর ইচিকা বলে যখন তারা টিভি স্টেশনে দেখা করেছিল তখন সে ইচ্ছে করেই তাকে না চেনার ভান করছিল। আসলে সে তার বাবাকে এক মুহূর্তের জন্য ভোলেনি, সে তাকে অনেক মিস করেছে। এসব শুনে জাতাকা অনেক খুশি হয় এবং তার মেয়ের সঙ্গে আইসক্রিম প্যানকেক খায়। ওই রাতেই ওকাসমি তেতসিয়ার কাছে চকলেট ডাক্তারের পরিচয় সম্পর্কে একটা আর্টিকেল নিয়ে আসে। তেতসিয়া ওকাসমিকে আর্টিকেলটা প্রকাশ না করার জন্য অনুরোধ করে। পরের দিন ইউ দেখে দেগামা অনাথ মানুষদের খাবার খাওয়াচ্ছে। ইউ ভাবতে থাকে যে একজন মানুষ এতটা দয়ালু কিভাবে হয় যে সে এত সহজেই 10 মিলিয়ন ইয়েন দান করে দিচ্ছে। ইউ দেগামাকে ডেকে তার কারণ জিজ্ঞাসা করে। এই সময় দেগামা হঠাৎ করেই রেগে যায় এবং এক ব্যক্তিকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু দ্রুত সে বুঝতে পারে এটা অন্য কেউ। দেগামা বলে সে কোনো মহান ব্যক্তি নয় যেমনটা ইউ তাকে মনে করে। আসলে দেগামা স্বেচ্ছায় ভলেন্টিয়ার হয়েছে কারণ সে একজনকে খুঁজে বেড়াচ্ছে। ইউ এই কথা তেতসিয়াকে জানালে তেতসিয়া বলে দেগামা তার দাদাকে খুঁজে বেড়াচ্ছে যে কয়েক বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই দিন ইউ জানতে পারে দেগামা মুখ দেখেই মনের কথা বুঝতে পারে। এরপর ইউ সবার সামনেই দেগামার দিকে একটা আয়না তুলে ধরে এবং তাকে তার অনুভূতি সম্পর্কে কথা বলতে বলে। ইউ জোর করায় অবশেষে দেগামা তার দাদার কথা বলে। সে বলে তার দাদা খুবই স্বার্থপর এবং সে বড়লোক হতে চেয়েছিল, তাই একদিন সে জাপানে ফিরে এসে একটা ব্যবসা শুরু করে। তবে সেটা না চলায় সে সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়, যার কারণে আমাদের পুরো পরিবার ঋণে ডুবে যায়। তারপর থেকে সে আর কখনোই ফিরে আসেনি। সবাই মনে করে সে হয়তো মারা গেছে। তবে দেগামা একজনের কাছে শুনেছিল তার দাদা নাকি ফুটপাতে থাকে, তাই দেগামা তার দাদাকে খোঁজার জন্যই ভলেন্টিয়ার হয়েছে। সে বলে যদি তার দাদার সঙ্গে তার দেখা হয় তাহলে সে তাকে মেরে ফেলবে। দলের সদস্যরা দেগামার গল্প শুনে ইমোশনাল হয়ে পড়ে। তবে তারা তার দাদাকে খুঁজতে সাহায্য করতে চাইলেও দেগামা এতে রাজি হয় না। সে বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অন্যদিকে তেতসিয়া এবং ওকাজমি শিগেরুর থেকে মেগুমি নামক ওই সংগঠন সম্পর্কে জানতে পারে। এই সংগঠনটি শক্তিশালী ব্যক্তিদের বিরোধিতা এমনকি তাদের হত্যা করার জন্য পরিচিত ছিল। শিগেরু স্বীকার করে যে সে ওই সংগঠনের শিক্ষা দ্বারা প্রভাবিত ছিল, এমনকি সে মেগুমির এক সেমিনারে বিখ্যাত অভিনেতা নিশিজাকিকে দেখেছিল। এটা শুনে তেতসিয়া এই ব্যাপারে আরো ভালোভাবে জানতে ওই অভিনেতার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার আগে ওকাজমি তেতসিয়ার কথা শোনার জন্য লুকিয়ে তার পকেটে একটা বাগ রেখে দেয়। এরপর তেতসিয়া যখন নিশিজাকির বাড়ির সামনে পৌঁছায় তখন সে দেখে নিশিজাকি তার মোটরসাইকেলে তার গার্লফ্রেন্ড অভিনেত্রী এরিকার সঙ্গে ঘুরতে যাচ্ছে। তেতসিয়া তাদের পিছু করতে থাকে, কিন্তু একটা নির্জন রাস্তায় হঠাৎ করেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে তারা দুজনেই আহত হয় এবং এরিকা নিজের জ্ঞান হারিয়ে ফেলে। তাদের এমন অবস্থা দেখে তেতসিয়া তৎক্ষণাৎ তাদের কাছে ছুটে আসে, কিন্তু তারা দুজন যেহেতু অনেক পপুলার দুই সেলিব্রিটি, তাই নিশিজাকি তেতসিয়াকে এই ঘটনাটা কাউকে না বলার জন্য অনুরোধ করে এবং এরিকাকে যে কোনো প্রকারে বাঁচিয়ে নিতে বলে। তেতসিয়া বলে আমি সাহায্য করব, তবে এর বিনিময়ে আমার কিছু শর্ত আছে। আমাকে 100 মিলিয়ন ইয়েন, একটা কনফিডেন্সিয়াল চুক্তি স্বাক্ষর, কিছু ভালো চকলেট এবং মেগুমির সম্পর্কে তথ্য দিতে হবে। এই কঠিন সিচুয়েশনে সমস্ত শর্ত মেনে নেওয়া ছাড়া নিশিজাকির আর কোনো উপায় ছিল না। এই সময় হঠাৎ করেই নিশিজাকির কান এবং নাক থেকে রক্ত বেরোতে শুরু করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তেতসিয়া তৎক্ষণাৎ তার মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করে এবং জরুরি অপারেশনের জন্য প্রস্তুত থাকতে বলে। এদিকে এই সবকিছুই ওকাজমি সেই বাগের সাহায্যে শুনছিল। তারা সেখানে পৌঁছালে মেডিকেল টিম তাদের দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে ওই মহিলার মস্তিষ্কে খুলির দুটো স্তরের মধ্যে রক্ত জমাট বেঁধেছে। অন্যদিকে পুলিশটির মাথার খুলিতে একটা ফ্র্যাকচার ছিল এবং সম্ভবত অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনী থেকে রক্তপাত হচ্ছিল। তাই ইউ তার দলকে দুটি ভাগে ভাগ করে। সে তেতসিয়াকে মহিলার অপারেশনের দায়িত্ব দেয় এবং নিজে পুরুষটির ধমনী বাইপাস করার সিদ্ধান্ত নেয়। তবে তেতসিয়ার কেবলমাত্র একটি হাত থাকায় দলের সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ দেখা দেয়, কিন্তু তেতসিয়ার ওপর ইউর সম্পূর্ণ আস্থা ছিল। সে তেতসিয়াকে সার্জারির প্রসেসটা বুঝিয়ে দেয়। এরপর তেতসিয়া উনাগির সাথে সার্জারিটা শুরু করে, তবে খুলিতে ছেদ করার সময়
সে বেশ নার্ভাস হয়ে পড়ে। একই সাথেই তার অতীতের একটা ঘটনা মনে পড়ে। হাত বাদ যাওয়ার পর একটা সার্জারির সময় তার এক ছোট্ট ভুলের কারণে একটা রোগীর মৃত্যু হয়েছিল। তাই তেতসিয়া ভয়ে ওই রোগীর সার্জারি না করার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি খারাপ বুঝে ইউ অন্য পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নেয়। সে অভিনেতার ঘাড়ে একটা ছেদ করে যাতে ক্যারোটিড ধমনী সাময়িকভাবে বন্ধ করে রক্তপাত কমানো যায়। এরপর ইউ দ্রুত মহিলার দিকে যায়। সে খুলিতে একটা ছিদ্র করে এবং ডুরামাটার কেটে জমাট বাঁধা রক্ত বের করার জন্য একটা নল ঢুকায়। সে যখন শেষ সেলাইটা করছিল তখন দূর থেকে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পায়। তাই মেডিকেল টিম দ্রুত নিজেদের সরঞ্জাম গুছিয়ে ওই রুগীকে নির্জন রাস্তায় ফেলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তেতসিয়া তার পকেটে ওই সোনার যন্ত্রটা দেখতে পায়, আর এর জন্য তার ওকাজমির উপরে সন্দেহ হয়। তেতসিয়া তৎক্ষণাৎ যন্ত্রটা নষ্ট করে দেয়। ফিরে এসে তেতসিয়া একটা সুটকেস বের করে যেটাতে নগদ 100 মিলিয়ন ইয়েন এবং কিছু চকলেট ছিল। যথারীতি প্রতিটি সদস্য তাদের ভাগ হিসাবে 10 মিলিয়ন ইয়েন পায়, আর ইউ পায় তার প্রিয় চকলেট। এরপর তেতসিয়া তার টিমকে একটা বিশেষ স্থানে নিয়ে যায়। তারা সেখানে পৌঁছানোর পর তেতসিয়া একটা ব্রিজের নিচে বসবাসকারী একজন গৃহহীন ব্যক্তির দিকে ইঙ্গিত করে। এই ব্যক্তিটি ছিল দেগামার বড়দা। দেগামা তার দাদার কাছে দৌড়ে যায়, তবে তাকে মারার পরিবর্তে সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে এতদিন সে তাকে অনেক মিস করেছে। দেগামা আরো বলে সে তাদের বাবার মৃত্যুর সময় তার বড়দাকে পাশে চেয়েছিল। এই দৃশ্য দেখে বাকি সদস্যরাও বেশ ইমোশনাল হয়ে পড়ে। সেই রাতেই তেতসিয়া বাগ লাগানোর বিষয়ে ওকাজমির সঙ্গে কথা বলে। ওকাজমি স্বীকার করে যে সে কেবল তেতসিয়া সম্পর্কে সবকিছু জানতে চেয়েছিল। এরপর ওকাজমি তার চকলেট ডাক্তারের উপর লেখা আর্টিকেল ছিঁড়ে ফেলে এবং সেটাকে পাবলিশ না করার সিদ্ধান্ত নেয়। এরপর ওকাজমি জিজ্ঞাসা করে যদি তুমি অপারেশন চালিয়ে যেতে তাহলে কেন রোগী মারা যেত। তার প্রশ্ন শুনে তেতসিয়া বলে সে একজন অকেজো ডাক্তার। এই সময় ওকাজমি পেছন থেকে তেতসিয়াকে জড়িয়ে ধরে। পরের দিন তেতসিয়া নিশিজাকির কাছ থেকে জানতে পারে যে মেগুমি গ্রুপটি একটা বড় পুলিশ অফিসার দ্বারা পরিচালিত হতে পারে। এদিকে মেগুমি গ্রুপও জানতে পারে যে তাদের উপরে নজর রাখা হচ্ছে। সেই রাতেই আমরা গিলবার্টকে দেখি সে ঘরের এক কোণে বসে গভীর চিন্তায় ডুবে আছে। দলের সমস্ত ভূমিকা পালন করা সত্ত্বেও গিলবার্ট সর্বদাই নিজেকে একা মনে করত। মেডিকেল টিমের সঙ্গে কাজের পাশাপাশি সে একজন ইউনোদ্রষ্টাও ছিল। গিলবার্ট অন্যদের ওপর বোঝা চাপিয়ে দিতে পছন্দ করত না, তাই সে তার সহপাঠীদের সাথে তার অনুভূতি সম্পর্কে খুব কমই কথা বলতো। সে প্রায় একটা বেনামি পডকাস্টে তার অনুভূতি প্রকাশ করত। একদিন গিলবার্ট একটা আকর্ষণীয় কমেন্ট দেখে বেশ অবাক হয়ে যায়। ওই অ্যাকাউন্টটি তাকে ডার্ক ওয়েবসাইটে নিয়ে যায় যেটা মেগুমি সংস্থার সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে স্কুলের পর ইউর সাথে মুসুমে নামের এক মহিলা দেখা করে। ইনি হলেন ডক্টর কিতাজাওয়ার স্ত্রী। মহিলাটি ইউকে একটা ক্যাফে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়ায়। মুসুমে বলে আমি এবং আমার স্বামী তেতসিয়ার সঙ্গে কথা বলেছিলাম যে সে তোমাকে যেন কোনো কঠিন পরিস্থিতিতে যুক্ত না করে, কারণ তুমি এখনো অনেক ছোট। এরপর মহিলাটি বলে আমরা তোমার দেখাশোনা করতে চাই, তবে তোমাকে এর জন্য কোনো জোর করব না। তোমার ইচ্ছে হলে তবেই তুমি আমাদের সাথে থাকবে। এদিকে তেতসিয়ার কাছে একজন ক্লায়েন্টের ফোন আসে যার একটা বিরল রোগ অর্থাৎ ব্লাড ক্যাভিটি সিনড্রোম ছিল। ক্লায়েন্ট মিনাগাওয়া একজন সফল ব্যবসায়ী। বিশ্বজুড়ে একাধিক ডাক্তার ও হসপিটালের বিকল্প থাকা সত্ত্বেও তিনি চকলেট ডাক্তারকেই বেছে নিয়েছিলেন। মেডিকেল টিমের সাথে মিটিংয়ে তেতসিয়া ব্যাখ্যা করেন ব্লাড ক্যাভিটি সিনড্রোম একটা বিরল রোগ যেখানে লিভারে রক্ত বহনকারী শিরাগুলি ব্লক হয়ে যায়। এক্ষেত্রে লিভারের ব্যর্থতা বা অন্য কোনো গুরুতর জটিলতাও দেখা দিতে পারে। মিনাগাওয়া এমন একজন ব্যবসায়ী ছিলেন যার বার্ষিক আয় 3.5 বিলিয়ন ইয়েন। তাকে অনেক গুরুত্বপূর্ণ চুক্তি এবং আলোচনা করতে হতো, তাই তিনি তার অস্ত্রোপচারের সময়সূচি তার সময় মতোই করতে চেয়েছিলেন। একদিন এক ক্যাফেতে গিলবার্ট এক ব্যক্তির সঙ্গে দেখা করে যে তার পডকাস্টে কমেন্ট করে তাকে সমর্থন করত, কিন্তু লোকটির মুখটা তার খুব চেনা মনে হয়েছিল। আসলে লোকটি হলো সাবারি তরু, যে ইউয়ের বাবা মার হত্যার জন্য দায়ী ছিল। আতঙ্কিত হয়ে গিলবার্ট যখন পুলিশকে ফোন করতেই যাবে তখন সাবারি শান্তভাবে গিলবার্টকে বলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে সে এখন মুক্ত এবং এখন সে শান্তিতে জীবনযাপন করতে চায়। সাবারির মিষ্টি কথা এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবে ধীরে ধীরে গিলবার্টের হৃদয় গলে যেতে শুরু করে। কিন্তু তাদের সাক্ষাতের শেষে গিলবার্ট বেশ হতাশ হয়ে পড়ে, কারণ সাবারি কেবলমাত্র তাকে ছোট বোন হিসাবেই দেখে। এক রাতে ইউ হোমওয়ার্ক করার জন্য তার ব্যাগ খুললে সেখানে একটা ফাইল পায় যেটা ডোজো কোম্পানির ভ্রমণের বিষয় ছিল। তখন ইউ বুঝতে পারে কোম্পানির মালিক তার ক্লায়েন্টদের মধ্যেই কেউ একজন। ইউ যখন তেতসিয়াকে এটা বলতেই যাচ্ছিল ঠিক তখনই গিলবার্ট তার সামনে আসে। গিলবার্ট জিজ্ঞাসা করে ইউ কেন তার নাম গিলবার্ট রেখেছে। ইউ বলে এটা তার প্রিয় অ্যানিমি চরিত্রের নাম। গিলবার্ট তখন জিজ্ঞাসা করে ইউ কি তাকে তার আসল নাম বলতে পারবে। ইউ এই কথাটা শুনে কিছুটা অস্বস্তি বোধ করে, যেটা গিলবার্টকে বেশ হতাশ করে। গিলবার্টের কাছে একে অপরকে তাদের আসল নাম ধরে ডাকা গভীর বন্ধুত্বের প্রতীক। পরের দিন ইউ বুঝতে পারে যে গিলবার্টের সম্ভবত তার অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য কাউকে প্রয়োজন, তাই সে গিলবার্টের বাড়িতে যায়। ইউ গিলবার্টকে বলে সে প্রায় তার পডকাস্ট দেখে। এটা শুনে গিলবার্ট হতবাক হয়ে যায়।
সে ভাবতে থাকে ইউ কিভাবে তার পডকাস্ট সম্পর্কে জানতে পারলো। পডকাস্ট শোনার পর ইউ বুঝতে পারে যে গিলবার্টের মতে অন্যদের ওপর বোঝা হওয়া পাপ। এই কারণে গিলবার্ট অন্যদের সাথে ভাগ করে নেওয়ার চেয়ে তার উদ্বেগ এবং সমস্যাগুলি নিজের কাছে রাখতেই পছন্দ করে। ইউরো নিজেকে গিলবার্টের মতোই মনে হয়। সে প্রায় তেতসিয়াকে বিরক্ত করার জন্য নিজেকে দোষী অনুভব করে। তার মনে হয় তেতসিয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই ভালো। এদিকে ডাক্তার কিতাজায়া এবং তার স্ত্রী তেতসিয়াকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। তারা তেতসিয়াকে জানায় ইউ তাদেরকে একটা ভয়েস বার্তা পাঠিয়েছে, যেখানে সে তাদেরকে বলেছে সে তাদের সঙ্গে থাকার প্রস্তাবটি নিয়ে বিবেচনা করছে, কারণ তার মনে হয় সে তেতসিয়ার উপরে বোঝা হয়ে উঠেছে। ডক্টর কিতাজায়া এবং তার স্ত্রী বিনয়ের সাথে তেতসিয়াকে পুনর্বিবেচনা করে ইউকে তাদের কাছে দেওয়ার জন্য অনুরোধ করে। তেতসিয়া এইসব শুনে চুপচাপ বসে থাকে। ইউর সাথে দেখা করার পর গিলবার্ট আবারও সাবারির সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে যায়। সাবারি আগের দিন তার আচরণের জন্য ক্ষমা চায়। সে হঠাৎ করেই বলে ওঠে গিলবার্টের প্রতি তার অনুভূতি আছে, যা শুনে গিলবার্ট বেশ নার্ভাস হয়ে পড়ে। ক্ষমা চাওয়া এবং অপরাধ দূর করার অজুহাতে সাবারি গিলবার্টকে ইউর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে। গিলবার্ট বলে ইউ ডোজোর সাথে একটা ফিল্ড ট্রিপে আছে। গিলবার্টের অজান্তেই এই কথা মেগুমির একজন সদস্য শুনে নেয়। ওই ব্যক্তি অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করে এবং চকলেট ডাক্তারকে নির্মূল করার লক্ষ্যে ডোজো কোম্পানিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে। সাবারি চলে গেলে গিলবার্টের মনে হয় কেউ গোপনে নিজের উদ্দেশ্য সাধন করার জন্য তাকে ব্যবহার করছে। এদিকে ইউ এবং তার সহকারীরা ডোজো কোম্পানিতে ফিল্ড ট্রিপে ছিল। কোম্পানির পরিচালক মিনাগাওয়া, যিনি অসুস্থ ছিলেন, তিনি এখনো স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের গাইড করছিলেন। এই সময়ে ইউ লক্ষ্য করে মিনাগাওয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই ইউ তৎক্ষণাৎ তেতসিয়ার সঙ্গে যোগাযোগ করে এবং সার্জারির প্রয়োজন হতে পারে বলে তার মেডিকেল টিমকে প্রস্তুত থাকতে বলে। এক পর্যায়ে ইউ মিনাগাওয়ার কাছে যায়। সে সেখানে একাই ছিল। ইউ সাহসিকতার সাথে নিজের পরিচয় দিয়ে বলে সেই হলো চকলেট ডাক্তার। মিনাগাওয়ার এতে সন্দেহ হয়, কারণ ইউ কেবলমাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়ে। কিন্তু হঠাৎ করেই তার রক্তবমি শুরু হলে ইউ তার বর্তমান অবস্থা সম্পর্কে তাকে জানায়, যার ফলে ইউর প্রতি তার সন্দেহটা কিছুটা দূর হয়। এদিকে গিলবার্ট নিজেকে দোষী মনে করছিল, তাই সে সাবারিকে অনুসরণ করে একটা গ্যারেজে চলে আসে, যেখানে গিলবার্ট বোমা তৈরির উপকরণের একটা ভান্ডার দেখতে পায়, যা তাকে আতঙ্কিত করে তোলে। গিলবার্ট তৎক্ষণাৎ তেতসিয়াকে ফোন করে। সে সেই সময়ে ওকাজুমির সাথেই ছিল। গিলবার্ট তাকে জানায় যে ইউমিসামু ডোজো কোম্পানিতে বোমা বিস্ফোরণ করাতে চলেছে। গিলবার্ট গ্যারেজে পাওয়া বোমার ছবি পাঠালে তেতসিয়া তৎক্ষণাৎ কোম্পানির দিকে ছুটে যায়। এদিকে মেডিকেল টিম ডাইরেক্টরের অফিসে চলে আসে। তারা দ্রুত ওই ঘরটিকে অপারেশন থিয়েটারে পরিণত করে। ইউ বলে মিনাগাওয়া রক্তবমি করেছে, সম্ভবত তার কিডনি ফেটে গেছে। এদিকে তেতসিয়া এবং ওকাজুমি ভিতরে আসার চেষ্টা করে, তবে নিরাপত্তারক্ষীরা তাদেরকে আটকে নেয়। তেতসিয়া তৎক্ষণাৎ ইউকে ফোন করে এবং তাকে দ্রুত ভবন থেকে বেরিয়ে আসতে বলে। এই সময় তেতসিয়া ভবনের বাইরে সাবারিকে দেখতে পায়, তাই সে তৎক্ষণাৎ তার পিছু নেয়। এদিকে গিলবার্ট কাঁদতে কাঁদতে পরিচালকের অফিসে পৌঁছায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইউ দ্রুত গিলবার্টকে বলে তার খাদ্যনালীতে বেলুন ট্যাম্পোনেডের প্রয়োজন। গিলবার্ট তার বুদ্ধি ব্যবহার করে অফিসে উপস্থিত জিনিসপত্র দিয়ে ওই ডিভাইসটা তৈরি করে। এটি ব্যবহার করে ইউ ফেটে যাওয়া খাদ্যনালী থেকে রক্তপাত নিয়ন্ত্রণ করে। এদিকে তেতসিয়া সাবারির দিকে এগিয়ে আসে, কিন্তু সাবারি বোমার ট্রিগারটি বের করে, তবে সে এটা টেপার আগেই ওকাজুমি দ্রুত তার উপর অগ্নি নির্বাপক যন্ত্র স্প্রে করে। ফলে সাবারির হাত থেকে ট্রিগারটা পড়ে যায় এবং তেতসিয়া সেটা নিয়ে নেয়, তবে সাবারি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওকাজুমির মাথায় গুরুতরভাবে আঘাত লাগে, যার কারণে তেতসিয়া যা কিছু পাওয়া যায় তা দিয়ে প্রাথমিক চিকিৎসা করে। অপারেশন রুমে ইউ সফলভাবে রোগীকে স্থিতিশীল করে। এরপর গিলবার্ট বলে ভবনটিতে বিস্ফোরণ হতে যাচ্ছিল, তবে তেতসিয়া এবং ওকাজুমি এই আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। কিন্তু গিলবার্ট এখনো তথ্য ফাঁস করার জন্য নিজেকে দোষী মনে করছিল, তাই সে দলের কাছে ক্ষমা চায় আর দলের সমস্ত সদস্যরা তাকে ক্ষমা করে দেয়। এরপর ইউর অনুরোধে দলের সদস্যরা একে অপরকে তাদের আসল নাম বলে। ইউ গিলবার্টকে তার আসল নাম জিনবার বলে ডাকে, যা তাদের মধ্যে এক নতুন বন্ধুত্ব তৈরি করে। দলের সমস্ত সদস্যরা প্রতিশ্রুতি দেয় যে তারা জিনবারের সাথে তাদের অনুভূতি ভাগ করে নিতে আর লজ্জা পাবে না। এমনকি তারা কেউ কেউ জিনবারের কাছে অ্যানিমি রিকমেন্ডেশনও চায়, যা তাকে আবেগপ্রবণ করে তোলে। কিন্তু তাদের আনন্দ হঠাৎ করেই নিস্তব্ধতায় পরিণত হয় যখন তারা খবর পায় ডোজো কোম্পানিতে একটা বড় বিস্ফোরণ ঘটেছে। তেতসিয়া এটা জেনে অবাক হয় যে ওই ঘটনাটি তারা চলে আসার পরে ঘটেছে। এই বিস্ফোরণে অনেক লোক আহত হয় এবং ডাক্তারের অভাবের কারণে আগে অপসারণ করা ডাক্তার কিতাজোয়াকে আবার নিয়োগ করা হয়। আরো মর্মান্তিক বিষয় হলো রোগীদের মধ্যে একজন ছিলেন নিশিজাকি, যিনি পূর্বে ডক্টর কিতাজাওয়ার সহকারী ছিলেন।
ফোনে ডক্টর কিতাজাওয়া নিশিজাকিকে বাঁচানোর জন্য অনুরোধ করেন। তেতসিয়া টিমের সদস্যদের বলে যে তারা বোমা বিস্ফোরণের শিকার হওয়া নিশিজাকির অপারেশন করবে, তবে এইবার তাদের রোগী কোনো সাধারণ মানুষ নয়। নিশিজাকি সম্ভবত ইউর বাবা মায়ের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল এবং তিনি সাম্প্রতিক বোমা বিস্ফোরণেও জড়িত হতে পারে। এদিকে ওকাজুমি একজন বিশ্বস্ত পুলিশ অফিসারের সঙ্গে দেখা করে। ওই অফিসার তাকে বলে তার একজন সহকর্মী মেগুমির সঙ্গে যুক্ত। তাদের তদন্ত অনুযায়ী সম্ভবত মেগুমি সংগঠনের নেতা হলেন পুলিশ প্রধান মিশিন, যিনি সাবারিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য দায়ী ছিলেন। তেতসিয়া ব্যাখ্যা করে যে মেগুমি একটি ষড়যন্ত্রকারী দল। তারা ধর্মীয় নেতা, তথ্যচিত্র নির্মাতা এবং গবেষকদের শত্রু বলে মনে করে, এমনকি যে কাউকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না। যখন দলের সদস্যরা জানতে পারে যে তারা একজন সন্ত্রাসী অর্থাৎ মেগুমির একজন সদস্যের সার্জারি করতে চলেছে, তখন মেডিকেল টিমের একজন সদস্য ওরেই এই সার্জারিতে অংশগ্রহণ করতে রাজি হয় না। সন্ত্রাসীদের সাথে তার ব্যক্তিগত অতীত ছিল। এছাড়াও রোগীর অপারেশন হসপিটালে করা হবে না, বরং ধরা পড়ার ভয়ে তাকে এখানে আনা হবে। ওরেই সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ইউ তার পেছনে যায় এবং তাকে এর কারণ জিজ্ঞাসা করে। অবশেষে ওরেই তার অতীতের একটা গল্প বলতে শুরু করে। 6 বছর আগে ওরেই এবং তার বান্ধবী সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল। এতে তারা দুজনেই বেঁচে যায়, তবে এই ঘটনা থেকে সে যে মানসিক আঘাতটা পেয়েছিল সেটা এখনো অবধি তাকে তাড়া করে। ওরেই এর বান্ধবী গুরুতরভাবে মানসিক সমস্যায় ভুগছে। সে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এমনকি হাসতেও ভুলে গেছে। এর ফলে ওরেই সিদ্ধান্ত নিয়েছিল সে কমেডিয়ান হবে, যাতে সে তার গার্লফ্রেন্ডকে আবারও হাসাতে পারে। তার মতে এই সার্জারিতে অংশগ্রহণ করা মানে তার গার্লফ্রেন্ডের সাথে বিশ্বাসঘাতকতা করা। ইউ এরপর ওরেইকে নিয়ে পাশের একটা পার্কে যায় এবং অনেকগুলি রাইড নেয়। ওরেই লক্ষ্য করে ইউ হাসছে না। ইউ বলে সে ওরেইয়ের বান্ধবীর অবস্থা অনুকরণ করার চেষ্টা করছে, যাতে সে বুঝতে পারে মেয়েটি প্রতিদিন কি অনুভব করছে। এই সময় ওকাজুমি হঠাৎ করেই ইউর কাছে আসে। ওকাজুমি তার কাছে জানতে চায় তেতসিয়া আগে কেন বলেছিল যে সে কাউকে হত্যা করেছে। ইউ এই ব্যাপারে সবকিছুই জানতো, তবে সে বলে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার। এদিকে তেতসিয়া এবং তার 2 সহকর্মী হসপিটালে নিশিজাকির রুমে যায়। বিস্ফোরণের শিকার হওয়া নিশিজাকির ঘাড়ে একটা ধাতুর টুকরো আটকে ছিল। ওই ধাতুটি বের করলে প্রচন্ড রক্তপাত হতে পারে, তাই তারা খুব সাবধানে নিশিজাকিকে সার্জারির জন্য নিয়ে যায়। কিন্তু তারা এটা জানতো না যে মেগুমির সদস্যরা তাদের উপর নজর রাখছে। এরপর তেতসিয়া সার্জারি রুমে যাওয়ার পর অবাক হয়ে যায়, কারণ সেখানে ওকাজুমি আগে থেকেই উপস্থিত ছিল। আসলে ইউই তাকে ভিতরে ঢুকতে দিয়েছিল। ইউ সবাইকে আশ্বস্ত করে যে তাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ওকাজুমি তাদের সাথেই আছে। ওকাজুমি প্রতিশ্রুতি দেয় সে তাদের সম্পর্কে কোনো আর্টিকেল লিখবে না। এই অপারেশনে ইউ রোগীর ক্যারোটিড ধমনী থেকে ওই ধাতব পদার্থটি বের করবে, কিন্তু তার আগে রক্তপাত বন্ধ করার জন্য ক্যারোটিড ধমনীতে রক্ত চলাচল বন্ধ করতে হবে। ইউ তার হাত দিয়ে মস্তিষ্কের রক্তনালীগুলোকে সংযুক্ত করার পরিকল্পনা করে, যাতে মস্তিষ্কে রক্তপ্রবাহ চলতে থাকে। এসব দেখে সবাই অবাক হয়ে যায়, যেন তারা তাদের চোখের সামনে কোনো চমৎকার হতে দেখছে। এরপর ওরেই কোনো রক্তপাত ছাড়াই সফলভাবে টুকরোটি বের করে। অপারেশন রুমের বাইরে তেতসিয়া অবশেষে ওকাজুমির কাছে তার সেই বেদনাজনক ঘটনাটির কথা বলে। 2 বছর আগে যখন তেতসিয়া এবং ইউ প্রথম সিঙ্গাপুরে এসেছিল, তখন ইউ এর বয়সী একটা মেয়েকে গাড়ি ধাক্কা মেরেছিল। ফলে ওই মেয়েটির শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। ওই জায়গা থেকে হসপিটালের দূরত্বও অনেক বেশি ছিল এবং প্রচন্ড ঝড়ের কারণে অ্যাম্বুলেন্স আসতেও দেরি হচ্ছিল। আর ওই মুহূর্তে সেখানে তেতসিয়াই একমাত্র ডাক্তার ছিল, তাই ঘটনাস্থলেই তার জরুরি সার্জারি করতে হয়। কিন্তু অপারেশনের সময় মেয়েটির রক্তনালী ফেটে যায়, যার কারণে প্রচন্ড রক্তপাত হয়। তেতসিয়া অনেক চেষ্টা করেও এই পরিস্থিতি সামলাতে পারে না। ওই মুহূর্তে মেয়েটি প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু ইউ মেয়েটির সার্জারি করে তাকে বাঁচিয়ে নেয়। সেই ঘটনার পর তেতসিয়া বুঝতে পারে যে মেডিকেল লাইসেন্স থাকা সত্ত্বেও সে কেবলমাত্র একজন অকেজো ডাক্তার। ইউ যে মেয়েটিকে বাঁচিয়েছিল সে একটা ধনী পরিবারের সন্তান। ওই ব্যক্তি তাকে কৃতজ্ঞতা স্বরূপ 100 মিলিয়ন ইয়েন দিয়েছিল। এটাই ছিল ইউর চকলেট ডাক্তার হিসাবে প্রথম সার্জারি। সবকিছু বলার পর তেতসিয়া ওকাজুমিকে বলে তুমি আর্টিকেলে তার নাম চকলেট ডাক্তার হিসাবেই লিখবে। কিন্তু ওকাজুমি বলে সে তার সম্পর্কে কোনো আর্টিকেল লিখবে না। কিন্তু এর পরবর্তীতে ওকাজুমি একটা অনুরোধ করে, সে চায় তেতসিয়া আবারও সার্জারি করুক। ওকাজুমি বিশ্বাস করে তেতসিয়া ডক্টর তেরাসিমার উত্তরাধিকার বহন করতে পারবে, যাতে ইউকে এত অল্প বয়সে অবৈধ ডাক্তার হতে না হয়। তাদের কথার মাঝেই হঠাৎ করে সাবারি এসে তাদের দিকে বন্দুক তাক করে। ভাগ্যক্রমে তেতসিয়া এটির সম্ভাবনা আগেই করেছিল, তাই সে আগে থেকেই সেই মাফিয়া গোষ্ঠীর কাছে সাহায্য চেয়েছিল, যাদের লিডারকে তারা একসময় বাঁচিয়েছিল। ওই মাফিয়া দল চলে আসায় সাবারি পালিয়ে যেতে বাধ্য হয়। ওই রাতে নিশিজাকির জ্ঞান ফিরলে সে স্বীকার করে
বোম হামলার মূল লক্ষ্য ছিল সমাজকে পরিবর্তন করা। 2 বছর আগে ঘটে যাওয়া বিস্ফোরণে সে সাওয়ারির সাথে জড়িত ছিল, আর পুলিশ কমিশনার মার্সেলো হলো মেগুমি সংগঠনের আসল নেতা। সে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। পরের দিন ইউ ওরেইয়ের বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যায়, তবে তার বান্ধবী তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ ওরেইয়ের মুখ দেখলে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনার কথা তার মনে পড়ে। ওরেই কাঁদতে কাঁদতে বলে সে সর্বদাই তার পাশে থাকবে, কখনো তাকে ছেড়ে যাবে না এবং সবকিছুতেই তাকে সাপোর্ট করবে। ওরেইয়ের কান্না ভরা মুখ দেখে 6 বছর পর তার গার্লফ্রেন্ড হাসতে শুরু করে। আসলে ওরেইয়ের কান্না ভেজা মুখটা তার কাছে অনেক হাস্যকর মনে হয়। ওরেই তার বান্ধবীকে এমন ভাবে হাসতে দেখে অনেক খুশি হয়। অন্যদিকে আগের সার্জারির জন্য তেতসিয়া যখন সবাইকে 10 মিলিয়ন ইয়েন দিচ্ছিল, তখন তারা কেউই সেটা নিতে চায় না। তারা সবাই আলোচনা করে ঠিক করেছে তারা এই কাজটা ছেড়ে দেবে, কারণ এতে অনেক রিস্ক রয়েছে। বোমা বিস্ফোরণের কারণে তাদের ভয় হয় যে ভবিষ্যতে তাদের সাথেও ভয়ানক কিছু হতে পারে। এই সময় তারা একটা আর্টিকেল দেখতে পায় যেখানে লেখা ছিল চকলেট ডাক্তার একজন 10 বছর বয়সের বাচ্চা মেয়ে, এবং এর লেখক ছিলেন ওকাজমি। এটা দেখে পুরো দল অবাক হয়ে যায়। তারা কোনোভাবেই বিশ্বাসই করতে পারছিল না যে ওকাজমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হঠাৎ করেই তাদের অফিসের কাছে পুলিশের সাইরেনের আওয়াজ আসতে শুরু করে। তেতসিয়া এবং ইউ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই পরিস্থিতিতে তেতসিয়া ইউকে ডক্টর কিতাজাওয়া এবং তার স্ত্রীর কাছে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাদের কাছে অনুরোধ করে তারা যেন ইউর যত্ন নেয় এবং মা বাবার মতো তার খেয়াল রাখে, কিন্তু ইউ কোনোভাবেই তেতসিয়ার থেকে আলাদা হতে চাইছিল না। তেতসিয়া এটা ভালোভাবেই জানতো ইউ যদি তার সঙ্গে থাকে তাহলে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠবে। তাই মনের সমস্ত কষ্ট চেপে রেখে সে ইউকে তাদের কাছে রেখে আসে। এদিকে জানা যায় চকলেট ডাক্তারের পরিচয় প্রকাশকারী প্রবন্ধটি আসলে ওকাজমি পাবলিশ করেনি, বরং তার অফিসেরই একজন সহকর্মী এটা করেছে। আর্টিকেলটি সাধারণ মানুষদের মধ্যে অনেক আলোড়ন তোলায়। ওকাজমি অনেক অপরাধবোধে ভুগছিল, এমনকি পুলিশ কমিশনার মাসিন ইউকে ধরার জন্য পুলিশ পাঠায়। এর মধ্যেই একদিন আসিভা ইউকে পার্কে দেখা করার জন্য ডাকে, যেখানে আসিভা ইউকে একটা সার্জারি করতে বলে। তবে এইবার ক্লায়েন্ট সে নিজেই। আসিভা এই সার্জারির জন্য 100 মিলিয়ন ইয়েন দিতে রাজি ছিল। এরপর আসিভা এবং ইউ এক বিবাহিত দম্পতির বাড়িতে যায়। রোগীটি ছিল 7 মাসের এক গর্ভবতী মহিলা। তার জরায়ুতে ক্যান্সার রয়েছে, আর সম্ভবত এটা তার সেকেন্ড স্টেজ। হসপিটাল থেকে বলে দিয়েছে তার সন্তান বাঁচবে না, কিন্তু আসিভার ইউর দক্ষতার উপর আস্থা ছিল। সে মনে করে ইউ চাইলে মা এবং শিশু দুজনকেই বাঁচাতে পারবে। ইউ তার দলের সদস্যদের দেখা করার জন্য ডাকে, কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা এই সার্জারিটা করবে না, কারণ ইতিমধ্যেই পুলিশ তাদের পেছনে পড়ে আছে। আসিভা তাদের সাহায্য করার জন্য অনুরোধ করে, এমনকি তাদেরকে 100 মিলিয়ন ইয়েন দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। রোগীর অবস্থা সম্পর্কে ইউ সবকিছু বলার পরেও দলের সদস্যদের মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। তারা কোনো মতেই বুঝতে পারছিল না কেন আসিভা একটা মেয়ের জন্য এত বিশাল অর্থ ব্যয় করবে, যার সঙ্গে তার মাত্র 3 দিনের পরিচয়। তবে আসিভা এর কোনো স্পষ্ট উত্তর দিতে পারে না। একদিন রাতের বেলায় ইউ ভ্যানে ফিরে এসে তার দলের সদস্যদের ফাইল দেখতে শুরু করে, যেটা দেখে সে জানতে পারে আসিভার স্বামী এবং সন্তান দুজনেই মারা গেছে। সম্ভবত এই কারণেই ওই গর্ভবতী মহিলা আসিভাকে তার এই দুঃখের গল্পটি মনে করিয়ে দিচ্ছিল। এইসব জানার পর ইউ তৎক্ষণাৎ তার দলের সবাইকে এটা জানায়। তারা এটা শোনার পর এই অপারেশনটা করতে রাজি হয়। তারা মেডিকেল ইউনিফর্ম পরে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তারা একটা শিশুর ইনকিউবেটর সহ সমস্ত চিকিৎসার সরঞ্জাম সেট করে। কিন্তু যখন রোগীর স্বামী দেখে সার্জেন্টের বয়স কেবলমাত্র 10 বছর, তখন সে অনেক রেগে যায় এবং এই সার্জারি করতে বাধা দেয়। তখন আসিভা লোকটিকে বোঝায় ইউ একজন ভালো ডাক্তার এবং সে তাকে ইউর ওপর ভরসা রাখতে বলে। এসব শোনার পর লোকটি শান্ত হয়। এরপর অপারেশন শুরু হয়। ইউ ক্যান্সারের চিকিৎসার আগে সিসেকশনের মাধ্যমে শিশু প্রসবের সিদ্ধান্ত নেয়। রোগীকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। আসিভা রোগীটিকে সাহস যোগাতে থাকে। এই সময় আসিভার চোখ জলে ভরে যায়, কারণ তার নিজের সন্তান জন্ম দেওয়ার কথাটা মনে পড়ে। তার স্বামী এবং সন্তান দুজনেই দুর্ঘটনার কারণে জলে ডুবে মারা গিয়েছিল। এরপর সফলভাবে বাচ্চাটা ডেলিভারি হয়। এতে সেখানকার সবাই বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। ইউ নিজেও এই আবেগটা অনুভব করে, কারণ তখন তার মা বাবার কথা মনে পড়ছিল। ইউ বলে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা তো সবসময় থাকবে, আর আমাদের উচিত এই অনুভূতিগুলিকে সুন্দর স্মৃতি হিসাবে মনের কোণে রেখে দেওয়া। এরপর ইউ তার সার্জারিটা সফলভাবে সম্পন্ন করে। অন্যদিকে তেতসিয়া মাসিনোকে ফোন করে ধমক দেয় এবং তাকে দেখা করার জন্য বাধ্য করে। এই সাক্ষাতে জানা যায় মাসিনো আসলে সেই ব্যক্তি নয় যাকে তেতসিয়া খুঁজছে। মাসিনো অর্থাৎ যাকে মেগুমি সংগঠনের নেতা বলে মনে করা হতো, সে আসলে একজন ভুয়ো নেতা। 2 বছর আগে মেগুমি গ্রুপের আসল নেতা কোনো চিহ্ন না রেখেই সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। এই কারণেই মাসিনো ডার্ক অর্গানাইজেশনের নেতা হওয়ার ভান করছিল। মাসিনো স্বীকার করে সে ডক্টর তেরাসিমাকে হত্যা করা বোমা হামলার পেছনে ছিল না, তবে বাকি সমস্ত অপরাধের জন্য সে দায়ী। অন্যদিকে সাবারি তেতসিয়াকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু সে যখন শোনে মাসিনো মেগুমির আসল নেতা নয়, তখন সে বুঝতে পারে মাসিনো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই সে মাসিনোকে লক্ষ্য করে গুলি করে। তেতসিয়া জানতে পারে
ব্যাপারে মেগুমির আসল নেতা 2 বছর আগে একটা পোস্ট করেছিল, যা এখন মুছে ফেলা হয়েছে। তেতসিয়া পোস্টটি পুনরুদ্ধারের জন্য ওরেইয়ের সাহায্য চায়। পোস্টটি আসলে একটা স্বীকারোক্তি ছিল, যেখানে এক ব্যক্তি লিখেছিল সে সেই ব্যক্তিকে হত্যা করতে চায় যে তার বোনকে হিট অ্যান্ড রানে মেরে ফেলেছিল। যদিও অপরাধীকে অল্প সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল, তবে এর কিছুদিনের মধ্যেই সে পুনরায় মুক্ত হয়ে যায়, কারণ তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। ব্লগ লেখক মেগুমি নেতাকে জিজ্ঞাসা করে তার কি করা উচিত, এবং মেগুমি নেতা এর উত্তরে জানিয়েছিল যে হত্যা করা কোনো সমাধান নয়। পরবর্তীতে সে পরামর্শ দিয়েছিল ডার্ক ফোর্স দ্বারা উচ্চপদস্থ খারাপ কর্মচারীদের অপসারণ করা উচিত। ব্লগটিতে একটা আর্টিকেলও ছিল যেখানে সারডুইন নামের এক জেনেটিক দীর্ঘায়ু জিন নিয়ে আলোচনা করা হয়েছিল, যা বয়স নিয়ন্ত্রণ করে। আর্টিকেলে দাবি করা হয়েছিল যে সারডুইন জিন মানবতাকে ধ্বংস করতে পারে। পরের দিন ওকাজুমি তেতসিয়ার সঙ্গে দেখা করে। সে কাঁদতে কাঁদতে তেতসিয়াকে বলে চকলেট ডাক্তারের আর্টিকেল প্রকাশ করার তার কোনো ইচ্ছে ছিল না, এমনকি সে ইউর কোনো ক্ষতিও করতে চায়নি। এরপর সে স্বীকার করে সে তেতসিয়ার প্রেমে পড়েছে। ওকাজুমি তার ভুল সংশোধন করার জন্য তেতসিয়ার সাথে নোবরু ছেলের দেখা করায়, যাকে তেতসিয়া খুঁজছিল। তেতসিয়া জানতে চায় নোবরু যদি আত্মহত্যাই করবে তাহলে সে কেন সার্জারি করিয়েছিল। নোবরু ছেলে বলে তার বাবা আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর 2 বছর আগে নোবরুর এই ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করে। আসলে গবেষণা প্রতিষ্ঠানের সাথে নোবরুর গভীর সম্পর্ক ছিল। সে মেগুমি গোষ্ঠী দ্বারা ছড়িয়ে পড়া বিপদগুলি নিয়ে সেখানকার এক গবেষকের সাথে আলোচনা করছিল, কিন্তু যে গবেষক নোবরুর সাথে কথা বলেছিল সে একটা বিস্ফোরণে নিহত হয়। সেই গবেষক ছিলেন তেরাসিমা হাউই, ইউয়ের মা এবং ডক্টর তেরাসিমা স্ত্রী। তেতসিয়া বুঝতে পারে তাদের আসল টার্গেট ডক্টর তেরাসিমা নয়, বরং তার স্ত্রী। এর কারণ ছিল ইউর মা সিডুইন জিনের গবেষণা করছিল, আর যারা এই জিনের গবেষণায় জড়িত ছিল তারা সকলেই মেগুমির টার্গেটে ছিল। মেগুমির লিডারের কাছে এই জিনটি ছিল একটা গভীর ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য ছিল জনসংখ্যা হ্রাস করা, এবং এই গবেষণায় জড়িত গবেষকদের তারা শত্রু হিসাবে বিবেচনা করত। এরপর তেতসিয়া এবং ওকাজুমি সেই ল্যাবে যায় যেখানে ইউর মা কাজ করত। সেখানে পৌঁছে তেতসিয়ার চোখ পড়ে দেওয়ালে লেখা একটা আর্টিকেলের ওপর। এটি ছিল 10 বছর আগের সিডুইন জিনের ওপর করা একটা সাক্ষাৎকার। কিন্তু তেতসিয়ার কাছে সবথেকে অবাক করার বিষয় ছিল যে এই আর্টিকেলে ডক্টর কিতাজাওয়া স্ত্রী কিতাজাওয়া মুসুমির নাম ছিল। তেতসিয়া বুঝতে পারে কিছু একটা গন্ডগোল রয়েছে, তাই সে দ্রুত ইউকে ফোন করে, কিন্তু কোনোভাবেই তাকে ফোন লাগছিল না। এতে তেতসিয়ার উদ্বেগ আরো বেড়ে যায়। অন্যদিকে সাবারি গিলবার্টের সাথে দেখা করতে যায় এবং তাকে একটা ফাইল দেয় যেটাতে মেগুমির সদস্যদের তালিকা এবং নেতার নাম দেওয়া ছিল। সাবারি বলে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে। এদিকে কিতাজাওয়ার বাড়িতে যাওয়ার সময় তেতসিয়া ওকাজুমিকে পকেট থেকে ফোন বের করে মেডিকেল টিমের কাছে মেসেজ লিখতে বলে যে ইউ বিপদে আছে, তাই তারা যেন দ্রুত কারুজাওয়াতে পৌঁছায়। তারা কারুজাওয়ায় পৌঁছালে মুসুমি শান্তভাবে দরজা খোলে। অনুমতির জন্য অপেক্ষা না করে তেতসিয়া ঘরে প্রবেশ করে এবং ইউকে খুঁজতে থাকে। তবে সে ডক্টর কিতাজাওয়াকে একটা ঘরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। মুসুমি অদ্ভুত এক হাসি দিয়ে বলে ডক্টর কিতাজাওয়া ঘুমাচ্ছে। তার এই কথাটা তেতসিয়াকে আরো চিন্তিত করে তোলে। এর মধ্যেই তেতসিয়া ইউর ডাক শুনতে পায়। অবাক করার বিষয় হলো ইউ একদম সুস্থ ছিল। তেতসিয়া ইউকে বলে মুসুমিই হলো মেগুমির লিডার এবং সেই তোমার বাবা মাকে হত্যা করেছে। এরপর তেতসিয়া মুসুমিকে সত্যিটা বলতে বলে। অবশেষে মুসুমি তাকে তার গল্প বলে। সে বলে সে এবং ইউর মা কলেজের বান্ধবী এবং তারা একই বিভাগেই পড়াশুনো করত। স্নাতক শেষ হওয়ার পর দুজনেই একই রিসার্চ ইনস্টিটিউটে কাজ করা শুরু করে। ইউর মা ডক্টর তেরাসিমাকে বিয়ে করে আর মুসুমি ডক্টর কিতাজাওয়াকে। তারা দুজনেই সাডুইন জিনের গবেষণায় তাদের জীবন উৎসর্গ করেছিল। কিন্তু 5 বছর পর সরকারি তহবিলের ঘাটতি হওয়ায় মুসুমি সহ কিছু গবেষককে ছাঁটাই করা হয়। ইউর মা কোনোভাবে ছাঁটাই হওয়া থেকে বেঁচে যায় এবং 2 বছর পর সে সিডিউন জিন রিসার্চে সফলতা পায়। এতে মুসুমি খুব ঈর্ষান্বিত হয়, তাই সে হতাশ হয়ে সিডিউন জিন সম্পর্কে মিথ্যে আর্টিকেল লিখতে শুরু করে। সে দাবি করে গবেষণাটি মানবতাকে নিয়ন্ত্রণ করার চক্রান্ত। তার লেখা এই আর্টিকেলটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মুসুমি তার মতামতে বিশ্বাসী লোকেদের কাছ থেকে পরামর্শ পেতে শুরু করে। সে এই মুহূর্তটা বেশ উপভোগ করছিল, এমনকি সে তার অনুসরণকারীদের ডিএনএ ট্যাটু করার প্রস্তাব দেয়। এরপর একটা কমেন্ট আসে যেখানে লেখা ছিল এমন খারাপ গবেষককে মেরে ফেলা উচিত। কোনো চিন্তা ভাবনা না করেই মুসুমি এতে রাজি হয়ে যায়। এর কিছুদিন পর ইউর বাড়িতে এক বিশাল বিস্ফোরণ হয়, যার ফলে ইউর বাবা মা সহ অনেক লোক মারা যায়। আর এই ঘটনার পর থেকেই মুসুমি অপরাধবোধ এবং ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ে, যা তার মানসিক অবস্থাকে আরো খারাপ করে তোলে। সে দ্রুত তার পোস্টটি মুছে ফেলে, কিন্তু নকল মেগুমি নেতার উপস্থিতি তার ভয়কে আরো বাড়িয়ে তোলে। মুসুমি তার চোখে জল নিয়ে ইউর কাছে ক্ষমা চায়। ইউ বলে এইসব তার মা বাবাকে ফিরিয়ে আনতে পারবে না। এটা বলে
হলেই সে তাদের কথা মনে করে কাঁদতে থাকে। তখনই মৌসুমী নিজেকে মারার জন্য হাতে একটা ছুরি তুলে নেয়। ইউ তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, তবে দুর্ভাগ্যবশত মৌসুমীর হাত থেকে ছুরিটা পিছলে গিয়ে ইউকে আঘাত করে, যার ফলে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। ভাগ্যক্রমে দ্রুত মেডিকেল টিম সেখানে চলে আসে এবং সার্জারির জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু বড় সমস্যা হলো ইউর সার্জারি কে করবে, কারণ এই প্রক্রিয়াটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। বিশেষ করে ইউর রক্তনালীগুলি অপসারণ ও মেরামত করা খুবই কঠিন। অর্ধচেতন অবস্থায় ইউ তেতসিয়াকে তার অপারেশনটা করার জন্য অনুরোধ করে। ইউ আত্মবিশ্বাসী ছিল যে তেতসিয়া তাকে বাঁচাতে সক্ষম হবে। তেতসিয়া বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কারণ সে কেবলমাত্র তার বাম হাতের উপরেই নির্ভর ছিল এবং এখনো তার অতীত তার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু তার পুরো মেডিকেল টিম তাকে উৎসাহ দিলে সে এই সার্জারিটা করতে কনফিডেন্স পায়। তেতসিয়া পূর্ণ নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে এই অপারেশনটার দায়িত্ব নেয় এবং ইউকে বাঁচানোর জন্য তার যথাসাধ্য চেষ্টা করে এবং সৌভাগ্যবশত খুব ভালোভাবেই তাদের সার্জারিটা সফল হয়। এর কিছুক্ষণ পর ইউর জ্ঞান ফিরে আসে। আবেগপ্রবণ হয়ে তেতসিয়া বলে এই প্রথমবার সে কাউকে বাঁচাতে পেরেছে। এরপর গভীর কৃতজ্ঞতা ও অনুশোচনার সাথে তেতসিয়া এই ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে তাদের দলকে জড়িত করার জন্য ক্ষমা চায়। সে ঘোষণা করে চকলেট ডাক্তারের যাত্রা এখানেই শেষ হলো এবং একই সাথেই তাদের পুরো দলটা ভেঙে ফেলা হয়। তাদের বিদায় ছিল একে অপরের প্রতি প্রশংসা এবং ধন্যবাদে পরিপূর্ণ। সবশেষে তারা ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেখান থেকে বিদায় নেয়। অন্যদিকে সাংবাদিক ওকাজুমি তার অফিসে একা বসে তেতসিয়ার সাথে কাটানো সময়ের কথা মনে করে একটা আর্টিকেল লিখতে শুরু করে। সে লেখে প্রাক্তন গ্যাং সদস্য সাবারি তরু এবং তার সঙ্গীদের গ্রেপ্তার করা হয়েছে, আর একই সাথেই পুলিশ প্রধান মাসিনোকেও একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ায় দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সরকার চকলেট ডাক্তারের টিমকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে, তবে তারা এতে সফল হয় না। দেখা যায় তেতসিয়া এবং ইউ গ্রেপ্তার থেকে বাঁচার জন্য জাপান থেকে অনেক দূরে একটা শান্ত জায়গাতে গিয়ে বসবাস করতে শুরু করে, যেখানে তারা অভাবী এবং গরিব দুঃখীদের জন্য বিনামূল্যে চিকিৎসার জন্য একটা ক্লিনিক খোলে। আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।